14টা বছর পেরিয়ে গেল আমার জীবন থেকে। লোকে বলে প্রত্যেক মানুষের একটা গল্প থাকে, একটা অতীত থাকে, কিন্তু আমার আমার কোনো অতীত নেই। আছে শুধু কিছু দুঃস্বপ্ন। মাঝে মাঝে গভীর রাতে ঘুম ভেঙে গেলে মনে হয় এই আয়ান নামের জীবনটা আমার নয়। মনে হয় আমি অন্য কেউ, এক হারিয়ে যাওয়া গল্পের চরিত্র, যার শেষটা লেখা হয়েছিল রক্ত দিয়ে। পুরান ঢাকার চকবাজারে এক ঘিঞ্জি কিন্তু প্রাণচঞ্চল গলি। সময়টা ভর দুপুর। চারিদিকে রিকশার টুংটাং শব্দ, হকারদের হাঁকডাক আর কাবাবের দোকানের মন মাতানো গন্ধ। এই কোলাহলের মধ্যেই গলির মাঝখানে বেমানানভাবে দাঁড়িয়ে আছে ঝকঝকে কালো এক মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস। কাম অন রবিন, হোয়াট ডু ইউ মিন? আর ইউ স্টাক ইন ট্রাফিক? আমি এখানে এই বিশ্রী গলির মাঝখানে প্রায় 20 মিনিট ধরে আটকে আছি। আমার গাড়িটা জাস্ট বন্ধ হয়ে গেছে, আর তুমি বলছো তুমি আসতে পারবে না? ম্যাডাম, আমি সত্যি দুঃখিত। নিউ মার্কেটের জ্যামে এমনভাবে ফেসে গেছি, গাড়ি 1 ইঞ্চিও নড়ছে না। আপনি বরং শাট আপ, জাস্ট শাট আপ। আমি আর তোমার কোনো এক্সকিউজ শুনতে চাই না। আমি দেখছি কি করা যায়। তাসফিয়া চৌধুরী, রহমান গ্রুপের কর্ণধার ইমতিয়াজ হকের একমাত্র কন্যা। তার পরনে দামি ডিজাইনার পোশাক, চোখে সানগ্লাস। পুরান ঢাকার এই পরিবেশের সাথে সে যেন এক অচেনা গ্রহের প্রাণী। ও মাই গড, হোয়াট ইজ দিস স্মেল? আর এই লোকগুলো এমনভাবে তাকিয়ে আছে কেন, যেন আমি চিড়িয়াখানার কোনো নতুন প্রাণী। সে অসহায়ের মতো আশেপাশে তাকাচ্ছিল, আর চোখে পড়ল গলির শেষ মাথার একটা ছোট্ট গ্যারেজের সাইনবোর্ডের ওপর, যেখানে লেখা আয়ান মোটরস। ওয়েল, বেগার্স ক্যান নট বি চুজার। সে হাই হিল পায়ে খটখট শব্দ করে সাবধানে কাদা বাঁচিয়ে গ্যারেজের দিকে এগিয়ে গেল। গ্যারেজের ভেতরে একটা রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের ইঞ্জিনের উপর ঝুঁকে কাজ করছিল এক যুবক। তার পরনে একটা পুরনো জিন্স আর তেল চিটচিটে টি শার্ট, সারা মুখে হাতে কালির দাগ। মনোযোগ দিয়ে কাজ করায় বাইরের জগতে কি হচ্ছে সেদিকে তার কোনো খেয়াল নেই। তাসফিয়া গ্যারেজের দরজায় দাঁড়িয়ে গলা খাকড়ি দিয়ে বলল, এই যে হ্যালো, এখানে কেউ আছেন? যুবকটি কোনো উত্তর দিল না। সে ইঞ্জিনের ভেতর থেকে একটা নাট বের করার চেষ্টায় মগ্ন। এক্সকিউজ মি, আমি আপনার সাথে কথা বলছি। আপনি কি কানে শুনতে পান না? এবার যুবকটি কাজ থামিয়ে ধীরে ধীরে মুখ তুলে তাকালো। তার চোখে মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু একজোড়া গভীর শান্ত চোখ দিয়ে সে তাসফিয়াকে আপাদমস্তক জরিপ করল। ডাকাত পড়েছে নাকি গ্যারেজে? এত চিল্লাচ্ছেন কেন? হোয়াট? কি বললে তুমি? আমি তোমাকে ডাকছি আর তুমি আমার সাথে এভাবে কথা বলছো? তুমি জানো আমি কে? আপনি যেই হন না কেন, মানুষ তো। আর মানুষের গলা তো পশুর মতো হওয়ার কথা না। হাউ ডিয়ার ইউ! তোমার সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার? শোনো, আমার গাড়িটা বাইরের রাস্তায় নষ্ট হয়ে গেছে। ওটা এখনই ঠিক করতে হবে। তো আমি কি করব? নেচে দেখাবো? তুমি একটা মেকানিক না? তোমার কাজই তো গাড়ি ঠিক করা। শোনো, আমার একদম সময় নেই। আমার গাড়িটা ঠিক করতে কত লাগবে? যা চাইবে তাই পাবে, শুধু তাড়াতাড়ি করো। তাসফিয়া তার পার্স থেকে এক বান্ডিল 500 টাকার নোট বের করে আয়ানের সামনে ধরল, যেন সে কোনো ভিখারিকে ভিক্ষা দিচ্ছে। আয়ান টাকার দিকে তাকালোও না। সে একটা পুরনো কাপড় দিয়ে হাতের কালি মুছতে মুছতে শান্তভাবে উঠে দাঁড়ালো। টাকা দিয়ে সব কেনা গেলেও মেকানিকের মেজাজ কেনা যায় না আপা। আর আয়ান মোটরসের মেজাজটা একটু বেশি দামি। মানে? মানে হলো, আমার হাতে এখন যে কাজটা আছে সেটা শেষ না করে আমি এক পাও নড়ব না। আপনার যদি করাতে হয় তাহলে এই কোনার টুলটায় গিয়ে বসেন, লাইনে দাঁড়ান। আমি আমার জীবনে এমন অপমানিত বোধ হয় আর কখনো হইনি। একজন সাধারণ নোংরা মেকানিক আমাকে লাইনে দাঁড়াতে বলছে। ও মাই গড! তুমি তুমি আমাকে অপেক্ষা করতে বলছো? ইম্পসিবল। আমি এক মুহূর্ত এই নোংরা জায়গায় থাকবো না। আমি অন্য মেকানিক দেখছি। আপনার ইচ্ছা। এই গলিতে আমি ছাড়া দ্বিতীয় কোনো ফোর হুইলার মেকানিক পাবেন না। বাকিরা সব রিক্সা সারাই করে। এখন সিদ্ধান্ত আপনার। আয়ান আর কোনো কথা না বলে আবার তার বাইকের কাজে মনোযোগ দিল, যেন তাসফিয়া নামের কেউ সেখানে দাঁড়িয়েই নেই। তাসফিয়া রাগে অপমানে কয়েক মুহূর্ত ফুঁসল। এই মুহূর্তে এই জেদি ছেলেটা ছাড়া তার আর কোনো উপায় নেই। সে অনিচ্ছা সত্ত্বেও গ্যারেজের এক কোণায় রাখা একটা ভাঙা টুলের উপর সাবধানে বসল।
জীবনে প্রথমবার সে কারোর জন্য অপেক্ষা করছে। প্রায় আধা ঘন্টা পর আয়ান তার কাজ শেষ করে তাসফিয়ার দিকে এগিয়ে এলো। চলুন দেখি আপনার গাড়ির কি হয়েছে। তাসফিয়া কোনো কথা না বলে তাকে নিয়ে গাড়ির কাছে গেল। আয়ান গাড়ির বোনেট খুলে খুব মনোযোগ দিয়ে ইঞ্জিন পরীক্ষা করতে লাগলো। তার কাজের ধরন দেখে তাসফিয়া অবাক হচ্ছিল। ছেলেটার হাবভাব যেমনই হোক, কাজের প্রতি তার সততা আর মনোযোগ ছিল অসাধারণ। কি মনে হচ্ছে ঠিক হবে? মার্সিডিজের লেটেস্ট মডেল, ডিজিটাল ইঞ্জিন লক, ব্যাটারির কানেকশন স্পার্ক করে ফিউজ উড়ে গেছে। 10 মিনিটের কাজ। আয়ান যেমনটা বলেছিল ঠিক 10 মিনিটের মধ্যেই সে গাড়িটা ঠিক করে ফেলল। গাড়ির ইঞ্জিন আবার আগের মতো মসৃণ শব্দে চালু হলো। ওয়াও, তুমি তো আসলেই কাজের। কত হয়েছে তোমার? 500 টাকা। মাত্র 500? এই সামান্য টাকার জন্য তুমি আমাকে এতক্ষণ বসিয়ে রাখলে? আমি আপনাকে টাকার জন্য বসে রাখিনি ম্যাডাম, আমি আপনাকে আমার কাজের সম্মানের জন্য বসিয়ে রেখেছিলাম। যে কাজটা হাতে নিই সেটা শেষ না করা পর্যন্ত অন্য কিছুতে হাত দিই না, এটাই আমার নীতি। আয়ানের কথাগুলো তাসফিয়ার মনের গভীরে কোথাও একটা গিয়ে লাগলো। সে পাশ থেকে টাকাটা বের করে আয়ানের হাতে দিল। আমার নাম তাসফিয়া, তোমার নাম তো আয়ান, তাই না? তুমি এখানেই থাকো? এই গ্যারেজটাই আমার ঘর, আমার বাড়ি, সবকিছু। মানে তোমার পরিবারে আর কেউ নেই? হ্যাঁ, পরিবার কাকে বলে সেটাই তো জানি না। আমি এক অনাথ আশ্রমে বড় হয়েছি। জ্ঞান হওয়ার পর থেকে নিজেকে ওখানেই পেয়েছি। আয়ানের উত্তরে তাসফিয়ার বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। তার সব রাগ, সব বিরক্তি এক মুহূর্তে উবে গেল। তোমার নিজের নাম, বাবা মায়ের কথা কিছুই মনে নেই? না, কিছুই না। আয়ার নামটাও আশ্রমের এক বড় ভাইয়ের দেওয়া। আমার নিজের বলতে শুধু এই জিনিসটাই আছে। আয়ান তার টি শার্টের ভেতর থেকে একটা পুরনো বিবর্ণ হয়ে যাওয়া রূপোর লকেট বের করে দেখালো। লকেটের নকশাটা খুব অদ্ভুত। দুটো ডানাওয়ালা ঈগলের মাঝখানে এ আর অক্ষর দুটি খোদাই করা। আশ্রমের ফাদার বলেছিলেন আমাকে যখন পাওয়া গেছিল তখন নাকি এই লকেটটা আমার গলায় ছিল। এটাই আমার একমাত্র পরিচয়। তাসফিয়া অপলক চোখে লকেটটার দিকে তাকিয়ে রইল। ছেলেটার হাসি খুশি চেহারার আড়ালে যে এত গভীর একটা কষ্ট, এত বড় একটা শূন্যতা লুকিয়ে আছে তা সে ভাবতেও পারেনি। তার প্রতি এক অজানা মায়া, এক ধরনের নরম অনুভূতিতে তার মনটা ভরে উঠল। তুমি তুমি কখনো চেষ্টা করোনি তোমার পরিবারকে খোঁজার? যে শিকড়ের কোনো অস্তিত্ব নেই তাকে খুঁজে কি হবে আপা? আমি এই কালি ঝুলি মাখা জীবনটাতেই খুশি। এখানে অন্তত কোনো মিথ্যা নেই, কোনো অভিনয় নেই। আয়ানের শেষ কথাটা তাসফিয়ার বুকে তীরের মতো বিঁধল, কারণ সে জানত তার নিজের জীবনটা কতখানি অভিনয় আর মিথ্যার দেয়ালে ঘেরা। এই হলো গল্পের নায়ক আয়ান, এক পরিচয়হীন অনাথ যুবক যার অতীত এক গভীর রহস্যের চাদরে ঢাকা। তার শান্ত চোখের আড়ালে লুকিয়ে আছে এক ঘুমন্ত আগ্নেয়গিরি, যা সে নিজেও জানে না। আর এই মেয়েটি হলো গল্পের নায়িকা, তাসফিয়া, প্রাচুর্যের মধ্যে বড় হওয়া এক অহংকারী তরুণী, যে আজ প্রথমবার জীবনের এমন এক রূপ দেখল যা তার পরিচিত জগতের থেকে সম্পূর্ণ ভিন্ন। তাদের এই প্রথম সাক্ষাৎ, এই সংঘাত আর আবেগের মিশ্রণই যেন এক আসন্ন ঝড়ের পূর্বাভাস দিয়ে গেল। এক এমন ঝড় যা তাদের দুজনের জীবনকেই চিরদিনের জন্য এক সুতায় বেঁধে ফেলবে। যে সুতার এক প্রান্তে আছে অজানা ভালোবাসা আর অন্য প্রান্তে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রক্তমাখা অতীত। তাসফিয়া চলে যাওয়ার পর গ্যারেজে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। কিন্তু তার রেখে যাওয়া পারফিউমের মিষ্টি গন্ধটা তখনও বাতাসে ভাসছিল। আমি নিজের কাজে মন দেওয়ার চেষ্টা করছি, কিন্তু পারছিলাম না। মেয়েটার অহংকারী চেহারা, আবার পরক্ষণেই তার চোখের সেই নরম চাহনি, সবকিছু আমাকে অন্য মনস্ক করে দিচ্ছিল। দূর, কি সব ভাবছি? ওইসব বড় লোকদের দুনিয়া আলাদা, আমার এই কালীঝুড়ির জীবনে ওদের জায়গা নেই। সে একটা পুরনো রেডিওতে গান চালিয়ে কাজে ডুব দেওয়ার চেষ্টা করলো। ঠিক তখনই গ্যারেজের ছায়াময় দরজায় এসে দাঁড়ালো এক বৃদ্ধ। লোকটির পরনে পুরনো কিন্তু পরিষ্কার কোট প্যান্ট, চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে একটি চশমার ব্রিফকেস। উনি হলেন মিস্টার কবির। এখানে কি আয়ান মোটরসের মালিককে পাওয়া যাবে? মালিকও আমি, কর্মচারীও আমি। বলুন কি করতে পারি আপনার জন্য আমি? আমি কোনো গাড়ি সারাতে আসিনি যুবক, আমি এসেছি তোমার খোঁজে। আমার খোঁজে? আমি তো আপনাকে চিনলাম না। আর আমার মতো একজন সাধারণ মেকানিকের খোঁজে আপনার মতো ভদ্রলোক কেন আসবেন? সাধারণ? কে বললো তুমি সাধারণ? তোমার মতন অসাধারণ গল্প খুব কম মানুষই জীবনই থাকে। আপনি কি বলতে চাইছেন?
আমি কিছুই বুঝতে পারছি না। দয়া করে হেয়ালি না করে পরিষ্কার করে বলুন। বলবো, সবই বলবো। তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। তোমার গলায় এটা কিসের লকেট? বৃদ্ধের প্রশ্নে আয়ান সতর্ক হয়ে গেল। সে নিজের অজান্তেই হাত দিয়ে লকেটটা ঢেকে ফেলল। এটা দিয়ে আপনার কি দরকার? আর আপনিই বা কে যে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করছেন? আমার নাম কবির, আমি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। আর তোমার এই লকেটটা, এটা শুধু একটা গয়না নয়, এটা একটা হারানো ইতিহাসের চাবিকাঠি। মিস্টার কবির তার ব্রিফকেস থেকে একটা পুরনো হলদে হয়ে যাওয়া খাম বের করলেন। আমি গত 14 বছর ধরে একটা কেস নিয়ে কাজ করছি। একটা হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজেছি, যার গলায় তোমার মতো একটা লকেট ছিল। দেখুন মুরব্বী, আপনার কোথাও ভুল হচ্ছে। এই শহরে আমার মতো হাজারো অনাথ ছেলে আছে, আর একটার মতো দেখতে আর একটা লকেট থাকতেই পারে। থাকতে পারে, কিন্তু হুবাহু এমন নকশার এয়ার লেখা লকেট আর দ্বিতীয়টি নেই, কারণ এটা অর্ডার দিয়ে বানানো হয়েছিল। এটা লিমিটেড এডিশন। মিস্টার কবির খাম থেকে একটা পুরনো ছবি বের করে আয়নের দিকে বাড়িয়ে দিলেন। এই ছবিটা দেখো। অনিচ্ছা সত্ত্বেও ছবিটার দিকে তাকালাম আমি। ছবিতে এক সুদর্শন পুরুষ এবং অনিন্দ সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছেন। তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে 5-6 বছরের একটি ফুটফুটে ছেলে। ছেলেটার মুখে এক নিষ্পাপ হাসি, আর গলায় গলায় ঝুলছে হুবহু আমার লকেটটার মতো একটা লকেট। ছবিটা দেখার সাথে সাথেই আয়নের বুকটা ধক করে উঠল। তার মনে হলো ছেলেটার চেহারার সাথে কোথায় যেন তার একটা মিল আছে। এরা কারা? এনারা হলেন আরহাম রহমান এবং অনিকা রহমান, আর এই ছোট ছেলেটা হলো তাদের একমাত্র সন্তান, আদনান রহমান। তো আমি কি করব? আমার নাম আয়ান, আদনান নয়। তুমি আদনান, তুমি রহমান গ্রুপের $1 বিলিয়ন একমাত্র উত্তরাধিকারী। রহমান গ্রুপ নামটা শোনার পর আয়নের মনে পড়ল একটু আগে ওই অহংকারী মেয়েটাও এই কোম্পানির নাম বলেছিল, কিন্তু পরের কথাগুলো তার কাছে পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই মনে হলো না। আপনি কি কোনো সিনেমার গল্প শোনাচ্ছেন আমাকে? আমি আর $1 বিলিয়ন মালিক? দেখুন, আমার সাথে রসিকতা করার জন্য আর কোনো লোক খুঁজে পাননি? আমি রসিকতা করছি না আদনান, এটা আমার সত্যি। এটা তোমার আসল পরিচয়। আমার নাম আয়ান, আর আমার কোনো পরিচয় নেই। আমি একজন অনাথ, এটাই আমার সত্যি। এখন দয়া করে আপনি এখান থেকে যান, আমার অনেক কাজ বাকি। আয়ান ছবিটা ফিরিয়ে দিয়ে আবার তার কাছে মন দেওয়ার ভান করলো, কিন্তু তার হাত কাঁপছিল, তার ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছিল। তুমি আমাকে বিশ্বাস করছো না আমি জানি। এত বছর পর হঠাৎ করে কেউ এসে যদি তোমার পুরো জীবনটাকে ওলটপালট করে দেওয়ার মতন কথা বলে, সেটা বিশ্বাস করা কঠিন। কিন্তু সত্যিটা পাল্টে যায় না আদনান। বললাম তো আমার নাম আয়ান, আর একটাও কথা যদি আমার পরিচয় নিয়ে বলেছেন তাহলে কিন্তু ভালো হবে না। কেন তুমি সত্যিটা শুনতে ভয় পাচ্ছ? কারণ তোমার অবচেতন মন জানে আমি সত্যি বলছি। তোমার কি জানতে ইচ্ছে করে না তোমার বাবা মা কোথায়? কেন তুমি অনাথ আশ্রমে বড় হয়েছো? মা বাবা এই দুটো শব্দ আয়ানের হৃদয়ে গিয়ে আঘাত করলো। তার রাগটা মুহূর্তেই কমে গেল। তার চোখে ফুটে উঠল এক গভীর কষ্ট আর জিজ্ঞাসা। 14 বছর আগে এক অন্ধকার রাতে তোমার বাবা মাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। কথাগুলো যেন একটা হাতুড়ির মতো আয়ানের মাথায় আঘাত করলো। তাদের ব্যবসা, তাদের সম্পত্তি দখল করার জন্য এক ভয়ঙ্কর হামলা চালানো হয়েছিল তোমাদের বাড়িতে। সেই হামলায় তুমি কোনো মতো বেঁচে গিয়েছিলে, কিন্তু মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে তোমার সব স্মৃতি লোপ পায়। হামলাকারীরা তোমাকে মৃত ভেবে ফেলে গিয়েছে। না না, এসব সত্যি হতে পারে না। আপনি মিথ্যা বলছেন। আমি যদি মিথ্যা বলতাম তাহলে এত বছর ধরে তোমাকে কেন খুঁজতাম? তোমার দাদু মানে আরহাম রহমানের বাবা মৃত্যুর আগে তোমাকে এই দায়িত্বটা দিয়ে দিয়েছিল। তিনি তার নাতনিকে খুঁজে বের করে তার হাতে রহমান গ্রুপের রহমান গ্রুপ নামটা মিস্টার কবিরের মুখ থেকে দ্বিতীয়বার উচ্চারিত হওয়ার সাথে সাথেই আয়নের মাথায় যেন কেউ 1000 ভোল্টের শক দিল। তার চোখের সামনেটা হঠাৎ অন্ধকার হয়ে গেল। কানের ভেতরে ভো ভো শব্দ হতে শুরু করলো। ফ্ল্যাশব্যাকের মতো আয়নের বন্ধ চোখের পর্দায় ভেসে উঠল কিছু ভয়ঙ্কর খণ্ডিত দৃশ্য। একটা বিশাল বাড়ি দাউ দাউ করে আগুনে পুড়ছে। কালো মুখোশ পরা কিছু লোক, তার মায়ের করুণ চিৎকার, আদনান পালা বাবা পালা, গুলির শব্দ, ধুম ধুম। একটা ভারী কিছু দিয়ে তার মাথায় আঘাত, আর আবার সব অন্ধকার। আহ! আয়ান 2 হাতে মাথা চেপে ধরে যন্ত্রণায় মাটিতে বসে পড়ল। তার মনে হচ্ছিল তার মাথাটা ফেটে চৌচির হয়ে যাবে। মিস্টার কবির ছুটে এসে আয়ানকে ধরেন। আদনান, কি হয়েছে তোমার? আদনান।
কিন্তু আয়ান কোনো উত্তর দিতে পারল না। তার চোখের সামনে ভাসতে থাকা সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো তাকে গ্রাস করে নিচ্ছিল। সে কিছু বুঝে ওঠার আগেই জ্ঞান হারিয়ে মিস্টার কবিরের কোলে ঢলে পড়ল। মিস্টার কবিরের কথাগুলো কি সত্যি? আমি কি সেই হারিয়ে যাওয়া বিলিয়নিয়ার উত্তরাধিকারী আদনান রহমান, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো গভীর, আরো ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র? কয়েকটা দিন পর মিস্টার কবিরের সেই ভয়ঙ্কর প্রকাশের পর কেটে গেছে কয়েকটা দিন। আয়ান এখন আর আগের মতো নেই। সে রাতে ঘুমাতে পারে না। চোখ বন্ধ করলেই সে আগুন, চিৎকার আর রক্তের খণ্ডিত স্মৃতিগুলো তাকে তাড়া করে ফেরে। তার মাথায় সারাক্ষণ ঘুরতে থাকে হাজারো প্রশ্ন। আমি কে? আমার অতীত কি? মিস্টার কবির কি সত্যি বলছেন? রহমান গ্রুপ এই নামটার সাথে আমার জীবনের কি সম্পর্ক? গ্যারেজের সাহায্যকারী ছোটু বলে, ওস্তাদ, কি হয়েছে আপনার? কয়েকদিন ধইরা দেখতাছি আপনি কেমন যেন আনমনা হইয়া থাকুন। রাইতে ঠিক মতন ঘুমান না? কিছু না রে ছোটু। কিছু না মানে? আগে তো কাস্টমারের লগে খালি টক্কর লাগাইতেন, আর এখন কেউ কিছু জিগাইলে খালি হু হা করেন। এই যে বড়লোক মাইয়াটা আইছিল, তারপরে থাইকাই তো আপনার এই দশা। প্রেমে টেমে পড়ছেন নাকি ওস্তাদ? তুই তোর কাজ কর, ফাইজলামি করিস না। যা, ওই বাইকের চাকাটা লাগা গিয়ে। আয়ান ছোটুকে ধমক দিলেও সে জানে কথাটা পুরোপুরি মিথ্যা নয়। সেই অহংকারী মেয়েটার মুখ, তাসফিয়ার মুখটা সে কিছুতেই ভুলতে পারছে না। তার অতীত নিয়ে সে যতটা বিভ্রান্ত, মেয়েটার প্রতি তার অজানা আকর্ষণ নিয়ে সে ততটাই দ্বিধান্বিত। একই সময়ে অন্যদিকে করাইল বস্তি, ঢাকা। তাসফিয়া আজ তার বাবার কোম্পানির CSR, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি প্রোগ্রামের অংশ হিসেবে করাইল বস্তিতে এসেছে শীতবস্ত্র বিতরণ করতে। তার সাথে কোম্পানির কিছু কর্মকর্তা এবং 2 জন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীও আছে। কিন্তু পুরান ঢাকার সেই গলি আর এই বস্তির পরিবেশের মধ্যে আকাশ পাতাল তফাত। তাসফিয়া বিরক্ত হয়ে পিয়েকে বলে, আর কতক্ষণ লাগবে এসব শেষ হতে রিয়া? আমার দম বন্ধ হয়ে আসছে এখানে। আর এই লোকগুলো এমনভাবে তাকিয়ে আছে যেন আমাকে গিলে খাবে। ম্যাম, আর অল্প কিছুক্ষণ, শুধু বাচ্চাদের হাতে খেলনাগুলো তুলে দিলেই আমাদের আজকের কাজ শেষ। তাসফিয়া অনিচ্ছা সত্ত্বেও কাজটা করছিল। ঠিক তখনই এলাকার কিছু প্রভাবশালী চেহারার যুবক তাদের ঘিরে ধরল। তাদের নেতা কালাম নোংরা দৃষ্টিতে তাসফিয়ার দিকে এগিয়ে এলো। বাহ বাহ, আজ আসমান থাইকা পড়ি নামছো নাকি আমাকে বস্তিতে? কি নাম গো আপা? তাসফিয়া নিরাপত্তা রক্ষী বলে, কালাম ভাইয়ের এলাকায় আইছে আর আমার লাগে দেখা না কইরা চলে যাইব? তা তো হইতে পারে না। কি কন ভাইয়ারা? কালামের সাঙ্গপাঙ্গরা একসাথে হেসে উঠল। পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে উঠল। দেখুন, আমরা এখানে একটা ভালো কাজ করতে এসেছি। আপনারা আমাদের কাজ বাধা দেবেন না। ভালো কাজ? হ্যাঁ, ভালোই তো। তো এই আমাকে খুশি না কইরা এই এলাকায় কোনো ভালো কাজ হয় না। আগে আমাকে ডোনেশনটা দিয়া যান। কিসের ডোনেশন? এটা তো সরকারি জায়গা। সরকার চালাই দেশ, আর কালাম ভাই চালাই এ এলাকা। কথা না বাড়াইয়া যা আছে চুপচাপ দিয়া দেন, নইলে এই যে পরিয়াপা, তার সম্মানটা কিন্তু আর আস্ত থাকবো না। কালামের কথায় তাসফিয়ার মুখ ভয়ে সাদা হয়ে গেল। তার নিরাপত্তা রক্ষীরা এগিয়ে যেতেই কালামের দলের ছেলেরা ছুরি বের করে ফেলল। এই কি হচ্ছে এখানে? হঠাৎ এক পরিচিত গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। সবাই চমকে সেদিকে তাকালো। ভিড় ঠেলে এগিয়ে আসছে আয়ান। তার পরনে সেই সাধারণ কালিমাখা পোশাক, কিন্তু চোখে মুখে এক ভয়ঙ্কর শীতলতা। সে এখানে এসেছিল একটা পার্টসের দোকানে, কিন্তু গোলমাল দেখে এগিয়ে এসেছে। কে রে তুই, চন্দু? আমাকে কাজে বাগড়ে দিতে আইসোস? মেয়েদের সম্মান করতে শেখনি, তাই না? আজকে আমি শেখাবো। আয়ানকে দেখে তাসফিয়ার বুকের ভেতরটা কেঁপে উঠল। ভয় নয়, এক অদ্ভুত নিরাপত্তা বোধে। এই বিপদের মুহূর্তে তাকে এখানে দেখতে পাবে সে কল্পনাও করেনি। পরের কয়েকটা মিনিট কি হলো সেটা সিনেমার অ্যাকশন দৃশ্যের চেয়ে কম ছিল না। আয়ান একা নিরস্ত্র হয়েও অবিশ্বাস্য দক্ষতার কালামের পুরো দলের উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর প্রতিটি মার, প্রতিটি পদক্ষেপ ছিল কোনো প্রশিক্ষিত যোদ্ধার মতো। সে শুধু মারছিলই না, খেয়াল রাখছিল যেন আমার গায়ে একটা আঁচড়ও না লাগে। কালাম শেষ চেষ্টা হিসেবে একটা ভাঙা কাঁচের বোতল দিয়ে আমার দিকে তেড়ে এলো। তাসফিয়া, আয়ান চিৎকার করে
আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। বোতলটা আমার গায়ে না লেগে সোজা গিয়ে লাগলো আয়ানের বাহুতে। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো, কিন্তু সেই যন্ত্রণা উপেক্ষা করেই আয়ান এক লাথিতে কালামকে মাটিতে ফেলে দিল। কালামের দল তাদের নেতার এই অবস্থা দেখে যে দিকে পারল পালিয়ে গেল। পুরো এলাকাটা শান্ত হয়ে গেল। আমি তখন ভয়ে, বিস্ময়ে আর এক অজানা কৃতজ্ঞতায় জমে গেছি। আমি ছুটে গিয়ে আয়ানের হাত ধরে বললাম, আয়ান, তোমার হাত থেকে তো রক্ত পড়ছে। ও মাই গড, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, সামান্য কেটে গেছে। আপনি ঠিক আছেন তো? আমার কথা ছাড়ো, তোমার জন্য আজ আমি জানি না কি বলতাম তোমাকে। চলো, এক্ষুনি হাসপাতালে যেতে হবে। তার কোনো দরকার নেই, আমি অভ্যস্ত এসবে। চুপ, আর একটাও কথা বলবে না। তুমি আমার জন্য আহত হয়েছো, এর চিকিৎসার দায়িত্ব আমার। রিয়া, তাড়াতাড়ি গাড়ি বের করতে বলো। তাসফিয়া তার স্কার্ফ ছিঁড়ে আয়ানের ক্ষতস্থান শক্ত করে বেঁধে দিল। তার সব অহংকার, সব বিরক্তি যেন এই মুহূর্তে উবে গেছে। তার মনে এখন শুধু আয়ানের জন্য চিন্তা। গাড়ির ভেতরে তোমাকে আমার বাসায় নিয়ে যাচ্ছি। ওখানে আমাদের ফ্যামিলি ডক্টর আছেন, উনি দেখে নেবেন। না, আপনার বাসায় আমি যাব না। আমাকে আমার গ্যারেজের সামনে নামিয়ে দিন। কেন, তোমার কি মনে হচ্ছে আমি তোমার চিকিৎসার বিল দিতে পারবো না? নাকি আমার বাসায় গেলে তোমার আত্মসম্মানে লাগবে? ব্যাপারটা তা নয়। আপনার আর আমার জগৎটা আলাদা তাসফিয়া। সেই আলাদা জগতেই আমাদের থাকা উচিত। তাসফিয়া, এই প্রথম আয়ান তাকে নাম ধরে ডাকল। মেয়েটার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। তাহলে কোথায় যাবে? ওই ভাঙা গ্যারেজে, যেখানে একটা ডেটল পর্যন্ত নেই? আমি তোমাকে এই অবস্থায় একা ছাড়তে পারবো না। আপনি খুব জেদি, তাই না? হ্যাঁ, আমি খুব জেদি। আর তুমি খুব খুব কি? কিছু না। তাসফিয়া বুঝতে পারছিল সে এই ছেলেটার প্রেমে পড়ে যাচ্ছে। তার সাহস, তার সততা, তার রহস্যময় অতীত, সব কিছুই তাসফিয়াকে চুম্বকের মতো টানছিল। ঠিক আছে, হাসপাতালে যাব না, আপনার বাসায়ও যাব না। কিন্তু আপনি যদি সত্যিই আমার জন্য কিছু করতে চান, তাহলে আমাকে এক জায়গায় নিয়ে চলুন। কোথায়? আয়ানের কথা মতো তাসফিয়া গাড়িটাকে নিয়ে এলো পুরান ঢাকার এক সরু গলির মুখে। গাড়ি থেকে নেমে আয়ান বলল, এখান থেকে হেঁটে যেতে হবে। তাসফিয়া তার জীবনের প্রথমবার হাই হিল খুলে রেখে আয়ানের সাথে সেই সরু ভেজা গলি দিয়ে হাঁটতে শুরু করলো। আয়ান তাকে নিয়ে গেল এক ছোট্ট কিন্তু খুব পরিষ্কার একটা টং দোকানে। আবিদ ভাইয়ের ফুচকা সারা ঢাকায় এর চেয়ে সেরা ফুচকা আর কেউ বানাতে পারে না। আয়ান 2 প্লেট ফুচকার অর্ডার দিল। তাসফিয়া প্রথমে ইতস্তত করলেও পরে আয়ানের দেখা দেখি খেতে শুরু করলো। ওয়াও, এটা তো অসাধারণ। বলেছিলাম না? ফুচকা খাওয়ার পর বিকেলের দিকে তারা বুড়িগঙ্গার পাড়ে গিয়ে বসল। পরন্ত বিকেলের আলোয় নদীর পানি চিকচিক করছে। চারপাশের কোলাহলের মাঝেও মুহূর্তটা কেমন যেন শান্ত, স্নিগ্ধ। ধন্যবাদ আয়ান। ফুচকা খাওয়ানোর জন্য? না, আমাকে আমার জগৎটার বাইরে এক নতুন জগৎ দেখানোর জন্য। আজকের এই বিকেলটা আমি হয়তো কোনোদিনও ভুলবো না। তাসফিয়া নিজের অজান্তেই তার হাতটা রাখলো আয়ানের হাতের উপর। আয়ান চমকে হাতটা সরিয়ে নিতে গিয়েও পারল না। আমরা দুজনেই চুপচাপ বসে রইলাম, কোনো কথা নেই। কিন্তু আমাদের দুজনের নীরবতাই যেন হাজারো না বলা কথা বলে দিচ্ছিল। তাসফিয়া আজ নিশ্চিত হলো তার জীবনের এই স্মরণীয় মুহূর্তের কারিগর এই সাধারণ ছেলেটিকেই সে তার মন দিয়ে ফেলেছে। কিন্তু সে জানতো না এই ভালোবাসার পথটা ফুলের নয়, বরং কাঁটায় ভরা। কারণ আমার অতীত এবং ভয়ঙ্কর ষড়যন্ত্রের জালে ঢাকা যে জাল সরাসরি তাসফিয়ার নিজের পরিবারের সাথেই জড়িত। তাসফিয়ার সাথে সেই বিকেলটা কাটানোর পর আয়ানের পৃথিবী যেন দ্বিধাবিভক্ত হয়ে গেল। একদিকে তাসফিয়ার নিষ্পাপ মুখ আর ভালোবাসার হাতছানি, অন্যদিকে মিস্টার কবিরের বলে যাওয়া সেই ভয়ঙ্কর অতীত। আয়ান কিছুতেই মনস্থির করতে পারছিল না সে কোন দিকে যাবে। সেই রাতেই মিস্টার কবিরের পুরনো অফিসে যায় আয়ান। আমি বলেছিলাম না তোমাকে সাবধানে থাকতে, কিন্তু ওই গুন্ডাদের সাথে মারামারি করার কোনো দরকার ছিল যদি তোমার বড় কোনো ক্ষতি হয়ে যেত? একজন বিপদে পড়েছিল, আমি শুধু সাহায্য করেছি। এর মধ্যে এত ভাবা কি আছে? ভাবার আছে আদনান, ভাবতে হবে, কারণ তোমার শত্রু খুব সাধারণ কেউ নয়। তারা গত 14 বছর ধরে অপেক্ষা করছে। এখন যখন তারা জেনেছে তুমি বেঁচে আছো, তারা তোমাকে শেষ করার জন্য যে কোনো পর্যায়ে নামতে পারে।
আবার ওই আদনান নামটা বলবেন না তো। আমার মাথা ধরে যায় এই নামটা শুনলে। আর কে আমার শত্রু, কেন শত্রু, আমি তো কিছুই জানি না। আপনি সেদিন আমাকে শুধু অর্ধেক গল্প শুনিয়ে চলে গিয়েছিলেন। কারণ পুরো গল্প শোনার মতন মানসিক অবস্থা তোমার এখনো হয়নি। আমি তোমাকে ধীরে ধীরে সব জানাবো, কিন্তু তার আগে তোমাকে নিজের উপর নিয়ন্ত্রণ আনতে হবে। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া চলবে না। নিয়ন্ত্রণ? যে ছেলেটা তার নিজের নামটাই জানে না, সে তার জীবনের উপর কি নিয়ন্ত্রণ আনবে? দেখুন, আমি আপনার কথা পুরোপুরি বিশ্বাসও করতে পারছি না, আবার অবিশ্বাসও করতে পারছি না। আমার মাথায় যে দৃশ্যগুলো ভেসে ওঠে সেগুলো। আমি জানি এটা তোমার জন্য খুব কঠিন, তাই আমি চাই তুমি নিজে থেকেই সত্যিটা বের করার চেষ্টা করবে। তাহলে তুমি আমার কথাগুলো বিশ্বাস করতে পারবে। মিস্টার কবির আয়ানের হাতে একটা পুরনো ডায়েরি আর একটা পেন ড্রাইভ তুলে দিলেন। এটা তোমার বাবা আরহাম রহমানের ব্যক্তিগত ডায়েরি। বাড়ির ধ্বংসস্তূপ থেকে আমি এটা উদ্ধার করেছি। আর এই পেন ড্রাইভ রহমান গ্রুপ সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন আছে। তুমি এগুলো দেখো, পড়ো, হয়তো তোমার কিছু মনে পড়বে। রহমান গ্রুপ? নামটা উচ্চারণ করতেই আয়ানের মাথায় আবার হালকা একটা যন্ত্রণা শুরু হলো। পরের কয়েকদিন দিনের বেলা গ্যারেজে কাজ, আর রাতের বেলা জেগে থাকি আরহাম রহমানের ডায়েরি আর সেই পেন ড্রাইভটা নিয়ে। ডায়েরির পাতায় পাতায় আমি খুঁজে পাচ্ছিলাম এক স্নেহময় বাবা আর এক সফল ব্যবসায়ীর প্রতিচ্ছবি। আরহাম রহমান তার স্বপ্নের কথা লিখেছিলেন, তার সংগ্রামের কথা লিখেছেন, আর লিখেছেন তার একমাত্র সন্তান আদনানকে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। আমি ডায়েরির পাতা ছুঁয়ে ফিসফিস করে বললাম, এই মানুষটা কি সত্যি আমার বাবা ছিলেন? এত ভালোবাসতেন আমাকে? ডায়েরি পড়তে পড়তে আয়ানের চোখ ভিজে উঠত। সে এক অজানা পিতৃস্নেহের জন্য হাহাকার করত। এরপর সেই পেন ড্রাইভটা তার এক বন্ধুর পুরনো ল্যাপটপে লাগালো। সেখানে রহমান গ্রুপের বোর্ড অফ ডিরেক্টরস, কোম্পানির ইতিহাস এবং বর্তমান অবস্থা সম্পর্কে তথ্য ছিল। কোম্পানির ওয়েবসাইটে ঢুকে অ্যাবাউট আস পেজে গিয়ে আমি বোর্ড অফ ডিরেক্টরসদের ছবিগুলো দেখতে লাগলাম। হঠাৎ একটা ছবিতে এসে আমার চোখ আটকে গেল। ছবিটির নিচে লেখা মিস্টার ইমতিয়াজ হক, সিইও, রহমান গ্রুপ। ইমতিয়াজ হক, এই নামটা তার চেনা, কিন্তু কোথায় শুনেছে? সে আরও মনোযোগ দিয়ে ছবিটার দিকে তাকালো। লোকটার চেহারার সাথে কারোর কি কোনো মিল আছে? ঠিক তখনই আমার মনে পড়ল তাসফিয়ার কথা। তাসফিয়ার পুরো নাম তাসফিয়া চৌধুরী। না, মিলছে না তো। আয়ান কনফিউজড হয়ে গেল। সে আরও কিছু ফাইল ঘাঁটতে শুরু করলো। একটা ফাইলে সে ইমতিয়াজ হকের একটা ফ্যামিলি ফটো পেয়ে গেল। ছবিটা দেখার সাথে সাথেই আয়ানের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তার মনে হলো কেউ যেন তার হৃৎপিণ্ডটা ছিঁড়ে বের করে নিচ্ছে। ছবিতে ইমতিয়াজ হকের পাশে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, স্বয়ং তাসফিয়া। ছবির নিচে লেখা সিইও মিস্টার ইমতিয়াজ হক উইথ হিজ অনলি ডটার মিসেস তাসফিয়া হক চৌধুরী। তাসফিয়া হক চৌধুরী, তার মানে তাসফিয়ার বাবাই রহমান গ্রুপের বর্তমান সিইও। এই ভয়ঙ্কর আবিষ্কার আয়ানের পুরো পৃথিবীকেই নাড়িয়ে দিল। তার মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। তার মানে কি তাসফিয়ার বাবাই আমার বাবা মায়ের? না না, এটা হতে পারে না। তাসফিয়ার মতো একটা মেয়ের বাবা খুনি হতে পারে না। যে মেয়েটির জন্য আমার মনে সবেমাত্র ভালোবাসার জন্ম হয়েছে, সেই মেয়েটির বাবাই কি আমার সবচেয়ে বড় শত্রু, আমার পরিবারের হত্যাকারী? এই নির্মম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আয়ান দিশেহারা হয়ে পড়ল। এই ঘটনার পর থেকে আয়ান নিজেকে সবার থেকে গুটিয়ে নিল। সে গ্যারেজ থেকে বের হয় না, কারোর সাথে কথা বলে না, এমনকি ঠিকমতো খায়ও না। তার ভেতরের পৃথিবীটা তখন এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র। একদিকে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে, আর অন্যদিকে তাসফিয়া নিষ্পাপ মুখটা সেই আগুনে পানি ঢেলে দেওয়ার চেষ্টা করছে। কয়েকদিন পর গ্যারেজের সামনে তাসফিয়া গাড়ির হর্ন বাজিয়ে বললে, আয়ান, এই আয়ান, ভেতরে আছো? গত কয়েকদিন ধরে তাসফিয়া রোজ একবার করে আয়ানের গ্যারেজে আসে, কিন্তু আয়ান তার সাথে দেখা করে না। ছোটুকে দিয়ে বলিয়ে দেয় যে সে কাজে ব্যস্ত। কেন কথা বলবে না? ওর কি হয়েছে? সেদিন বস্তির ঘটনার পর থেকে ও আমাকে এড়িয়ে চলছে। আমি কি কোনো ভুল করেছি? আজ তাসফিয়া জেদ ধরেছে। সে আয়ানের সাথে দেখা না করে যাবে না। সে গাড়ি থেকে নেমে সোজা গ্যারেজের ভেতর ঢুকে গেল। আয়ান, কি হয়েছে তোমার? কেন আমার সাথে এমন করছো? আমার ফোন ধরছো না, আমার সাথে দেখা করছো না, সমস্যাটা কি তোমার?
আয়ান একটা গাড়ির নিচে শুয়ে কাজ করার ভান করছিল। সে কোনো উত্তর দিল না। তাসফিয়া আয়ানের হাত ধরে টেনে তুলে বলে, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো আয়ান। আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? আপনাকে তো সেদিনই বলেছিলাম ম্যাডাম, আপনার আর আমার জগৎ আলাদা। আপনি আপনার জগতেই থাকুন, আমাকে আমার জগতে থাকতে দিন। জগৎ আলাদা? সেদিন বুড়িগঙ্গার পাড়ে বসে তো এমন কথা বলনি। সেদিন তো আমার হাতটা ঠিকই ধরেছিলে। তাহলে আজ হঠাৎ করে কি হলো যে তুমি আমাকে ম্যাডাম বলছো? সেদিনটা একটা ভুল ছিল, আবেগের বশে হয়ে গিয়েছিল। আমি চাই না সেই ভুলের পুনরাবৃত্তি হোক। ভুল? আমার সাথে কাটানো মুহূর্তগুলো তোমার কাছে ভুল মনে হচ্ছে? আমার জন্য নিজের জীবনের ঝুঁকি নেওয়াটা তোমার কাছে ভুল ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুল ছিল, সবকিছু ভুল ছিল। আপনার মতো বড় লোকের মেয়ের সাথে আমার মতো একটা রাস্তার ছেলের কোনো সম্পর্ক হতে পারে না। এখন যান এখান থেকে, আমাকে আমার কাজ করতে দিন। আয়ান ইচ্ছে করে তাসফিয়াকে কষ্ট দিচ্ছিল, কারণ সে জানতো মেয়েটা তার যত কাছে আসবে তত বেশি কষ্ট পাবে। প্রতিশোধের এই রক্তাক্ত পথে সে তাসফিয়াকে জড়াতে চায় না। তাসফিয়া আয়ানের এই অচেনা রূপ দেখে স্তব্ধ হয়ে গেল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। আমি তো শুধু তোমার বন্ধু হতে চেয়েছিলাম আয়ান। আমি ভাবতেও পারিনি তুমি আমাকে এতটা ঘৃণা করো। তাসফিয়ার এক মুহূর্তও দাঁড়ালো না। সে কাঁদতে কাঁদতে দৌড়ে তার গাড়িতে গিয়ে উঠল। টায়ারের তীব্র শব্দ করে গাড়িটা মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। তাসফিয়া চলে যাওয়ার পর আয়ান ধপ করে মাটিতে বসে পড়ল। তার পাথরের মতো শক্ত চেহারার বাঁধটা ভেঙে গেল। সে দুই হাতে মুখ ঢেকে শিশুর মতো কাঁদতে লাগলো। আমি আমি দুঃখিত তাসফিয়া, আমি সত্যিই দুঃখিত। আমি তোমাকে ঘৃণা করি না, আমি তোমাকে হয়তো ভালোবাসি। আর আর ভালোবাসি বলেই তোমাকে আমার এই অভিশপ্ত জীবন থেকে দূরে সরিয়ে দিচ্ছি। কারণ আমি জানি না এই পথের শেষে প্রতিশোধ আছে কি নাকি মৃত্যু। আয়ানের মানসিক যন্ত্রণা এবং একাকিত্ব তাকে গ্রাস করে ফেলল। একদিকে ভালোবাসা, অন্যদিকে প্রতিশোধের আগুন। এই দুইয়ের মাঝে পড়ে তার জীবনটা এক ভয়ঙ্কর মোড়ে এসে দাঁড়িয়েছে। এই অপমানজনক ঘটনার পর পুরো এক সপ্তাহ কেটে গেছে। তাসফিয়া আর আসেনি। আয়ানের গ্যারেজের সামনে দিয়ে এখন আর কোনো কালো মার্সিডিজ থামে না। আয়ান প্রতিদিন কাজে নিজেকে ডুবিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু প্রতি মুহূর্তে তার মনে হয় এই বুঝি তাসফিয়ার কণ্ঠস্বর শোনা গেল। এই বুঝি সে এসে দাঁড়ালো দরজায়। এক সপ্তাহ পরের এক দুপুর। ওস্তাদ, লাঞ্চের টাইম হয়ে গেছে, খাবেন না? খিদে নেই রে। কি কোন ওস্তাদ, এক সপ্তাহ ধরে তো কিছুই মুখে দিতেছেন না ঠিক মতন, শরীরটা ভাঙবো। ওই অ্যাপারটার বাইরে এত কষ্ট পাইতেছেন? চুপ করবি তুই? তোকে না বলেছি ওইসব কথা আমার সামনে বলবি না? কেন বলবে না? হঠাৎ এক অপরিচিত কণ্ঠস্বর শুনে আয়ান আর ছোট দুজনেই চমকে দরজার দিকে তাকালো। দরজায় দাঁড়িয়ে আছে তাসফিয়া। কিন্তু এ কোন তাসফিয়া? তার পরনে দামি পোশাক নেই, আছে সাধারণ একটা সালোয়ার কামিজ। চোখে মুখে নেই সেই অহংকারের ছাপ, আছে একরাশ ক্লান্তি, কষ্ট আর অভিমান। তুমি বাইরে যাও তো ছোট, আমি তোমার ওস্তাদের সাথে কিছু কথা বলতে এসেছি। ছোট মাথা নেড়ে চুপচাপ বেরিয়ে গেল। গ্যারেজে নেমে এলো এক অস্বস্তিকর নীরবতা। আপনি আবার কেন এসেছেন? আপনাকে না সেদিনই আমি সব পরিষ্কার করে দিয়েছি। না দাওনি, তুমি কিছুই পরিষ্কার করনি আয়ান। তুমি শুধু আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছো। কিন্তু কেন, সেই উত্তরটা তো আমি পাইনি। কিছু প্রশ্নের উত্তর না থাকাই ভালো। না, আমার উত্তর চাই। আমি গত 7 দিন ধরে এক মুহূর্তের জন্য ঘুমাতে পারিনি। আমি শুধু ভেবেছি আমি কি এমন অন্যায় করেছি যে তুমি আমার সাথে এমন করলে। তোমাকে বন্ধু ভাবাটা কি আমার অন্যায় ছিল? বন্ধুত্ব? আমাদের মধ্যে বন্ধুত্ব হওয়া সম্ভব না। কেন সম্ভব নয়? কারণ আমি বড়লোক আর তুমি গরিব, তাই? এই তো তোমার সমস্যা। তুমি একটা হীনমন্যতায় ভোগো আয়ান। তুমি ভাবো সব বড়লোকই খারাপ, সবাই তোমাকে করুণা করে। হীনমন্যতা? আপনি হীনমন্যতার কথা বলছেন? টাকা দিয়ে সবকিছু বিচার করা আপনাদের বড় লোকদের অভ্যাস, আমার নয়। তাহলে সমস্যাটা কি সেটাই তো জানতে চাই। সেদিন বস্তিতে যে ছেলেটা আমার জন্য নিজের জীবন বাজি রাখলো, বুড়িগঙ্গার পাড়ে যে ছেলেটা আমার হাত ধরে বসেছিল, সে আর আজকে তুমি, দুজন তো এক মানুষ নও। কি এমন হয়েছে এই কয়দিনে যা তোমাকে এতটা বদলে দিয়েছে? তাসফিয়ার কান্নায় ভেজা আকুতি আয়ানের হৃদয়ের পাথরটাকে গলিয়ে দিচ্ছিল। সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না।
আপনি বুঝতে চাইছেন না তাসফিয়া, কিছু কিছু সত্যি খুব ভয়ঙ্কর হয়। আপনি সেটা সহ্য করতে পারবেন না। চেষ্টা তো করে দেখি। তুমি বলো, আমি তোমার মুখ থেকে সত্যিটা শুনতে চাই। আমার ওপর যদি তোমার বিন্দুমাত্র বিশ্বাস থাকে তাহলে বলো। বিশ্বাস, এই একটা শব্দই আয়ানকে দুর্বল করে দিল। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আমার আমার অতীত হয়তো আপনাদের রহমান গ্রুপের সাথে জড়িত। রহমান গ্রুপ। তাসফিয়ার কানে তার বাবার কোম্পানির নামটা শোনার সাথে সাথেই তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। রহমান গ্রুপ আমার বাবার কোম্পানি? তুমি তুমি কি বলতে চাইছো? আমি এর চেয়ে বেশি কিছু এখন বলতে পারবো না। আমি নিজেও সবটা পুরোপুরি জানি না। আমি শুধু জানি আমার হারিয়ে যাওয়া পরিচয়ের সাথে আপনাদের কোম্পানির কোনো একটা গভীর যোগসূত্র আছে। তাসফিয়া কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে আয়ানের দিকে তাকিয়ে রইল। তারপর তার মুখের অভিব্যক্তি ধীরে ধীরে বদলাতে শুরু করলো। তার চোখের কোমলতা উবে গিয়ে সেখানে ফুটে উঠল এক কঠিন অবিশ্বাস। ও, তাহলে এই ব্যাপার। এবার আমি সব বুঝতে পারছি। কি বুঝতে পারছেন? এই যে হঠাৎ করে তোমার পরিবর্তন, আমাকে এড়িয়ে চলা, আর এখন আমার বাবার কোম্পানির নাম নেওয়া, সবই একটা পরিকল্পনার অংশ, তাই না? পরিকল্পনা? কিসের পরিকল্পনা? বাহ, কি অসাধারণ অভিনয়! আমি তো প্রায় মুগ্ধই হয়ে গিয়েছিলাম তোমার সরলতায়। আসলে তুমি সরল নও, তুমি খুব চালাক আয়ান, খুব ভয়ঙ্কর চালাক। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। তুমি কোনোভাবে জেনে গেছো যে আমি ইমতিয়াজ হকের মেয়ে, তাই এখন তুমি আমার বাবাকে ব্ল্যাকমেল করার জন্য একটা গল্প সাজাচ্ছ। একটা পরিচয়হীন অনাথ ছেলের অতীত, যার সাথে দেশের সবচেয়ে বড় কোম্পানির যোগসূত্র আছে। ওয়াও, কি দারুণ একটা প্লট! এর জন্য তুমি কত টাকা দাবি করার পরিকল্পনা করেছো শুনি? তাসফিয়ার এই ভয়ঙ্কর অভিযোগে আয়ানের মনে হলো কেউ যেন তার গায়ে ফুটন্ত অ্যাসিড ঢেলে দিয়েছে। সে যার জন্য এত কষ্ট পাচ্ছিল, সেই তাকে এতটা নিচু ভাবতে পারল। তাসফিয়া, আপনি আপনি আমাকে এই ভাবছেন? আপনি ভাবছেন আমি আমি টাকার জন্য এসব করছি? নয়তো কি? তোমার মতো একটা রাস্তার ছেলের পক্ষে রহমান গ্রুপের মতো কোম্পানির ক্ষতি করা সম্ভব নয়। তাই তুমি আমার মাধ্যমে তোমার ইমোশনকে ব্যবহার করে আমার বাবাকে ফাঁসাতে চাইছো। আমাকে এড়িয়ে চলছো যেন আমি তোমার প্রতি আরো বেশি করে আকৃষ্ট হই, আর তারপর শেষে তুমিও রাজি হয়ে যাবে। আমরা প্রেম করব, বিয়ে করব, পরে ধীরে ধীরে আমার বাবার সম্পত্তি তুমি হাতিয়ে নেবে। ছি, আমি ভাবতেও পারিনি তুমি এতটা নিচে নামতে পারো। আমি নিচে নামিনি তাসফিয়া। আপনি আপনার অহংকারের চূড়া থেকে নিচে নামতে পারেননি, তাই আমার ভালোবাসাকে আপনার কাছে ষড়যন্ত্র মনে হচ্ছে। ভালোবাসা, এই শব্দটা তোমার মুখে মানায় না। তুমি একজন প্রতারক, একজন ব্ল্যাকমেলার। আমি আমার বাবাকে অন্ধের মতো বিশ্বাস করি। তিনি একজন সৎ মানুষ, তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আমি সহ্য করব না। আমি কোনো ষড়যন্ত্র করছি না, বা আমি এটাও বলিনি যে আপনার বাবা ষড়যন্ত্রকারী। আমি শুধু আমার সত্যিটা জানতে চেয়েছি। কোনো সত্যি নেই, যা আছে সব তোমার বানানো গল্প। শোনো আয়ান, আমার তোমাকে করুণা করতে ইচ্ছে করছে, তাই শেষবারের মতো বলছি, এই নোংরা খেলা বন্ধ করো। আমার বাবার কাছ থেকে দূরে থাকো, নইলে এমন জায়গায় তোমাকে পাঠাবো যেখান থেকে তুমি আর কোনোদিন ফেরত আসতে পারবে না। তাসফিয়া রাগে ঘৃণায় কাঁপতে কাঁপতে গ্যারেজ থেকে বেরিয়ে গেল। তাদের মধ্যে সবেমাত্র গড়ে ওঠা সম্পর্কের সুতোটা আজ ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেল। দর্শক বন্ধুরা, এখন কি হবে? ঘটনা তো পুরোই পাল্টে গেছে। শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি। তাসফিয়া চলে যাওয়ার পর আয়ান অনেকক্ষণ ধরে একই জায়গায় পাথরের মতো বসে রইল। তার ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। কষ্ট, অপমান আর তীব্র অভিমান তাকে গ্রাস করে ফেলছিল। যে ভালোবাসার জন্য সে তার প্রতিশোধের আগুনকে চেপে রেখেছিল, আজ সেই ভালোবাসাই তাকে প্রতারক বানিয়ে দিল। বিশ্বাস, কেউ আমাকে বিশ্বাস করলো না। বাবা মা আমাকে জন্ম দিয়ে হারিয়ে গেল, সমাজ আমাকে পরিচয় দিল না, আর যাকে ভালোবেসেছিলাম সে আমাকে প্রতারক ভাবলো।
আয়ান ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে তার কালিমাখা হাত দিয়ে চোখের পানি মুছল। তার চোখের পানি শুকিয়ে যাওয়ার সাথে সাথে তার ভেতরের কষ্টটাও যেন শুকিয়ে এক কঠিন পাথরে পরিণত হলো। তার চোখের সেই নরম ভাবটা চলে গিয়ে সেখানে ফুটে উঠল এক শীতল দৃঢ় সংকল্প। অনেক হয়েছে, আর এই পরিচয়হীন আয়ান হয়ে বেঁচে থাকা নয়, আর আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া নয়। এবার সরাসরি অ্যাকশনে নামতে হবে। সে তার ভাঙা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় ভেসে ওঠা নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে সে কথাগুলো বলল। তাসফিয়া ঠিকই বলেছে, এই রাস্তার মেকানিক আয়ানের পক্ষে রহমান গ্রুপের মতো সাম্রাজ্যের কিছুই করা সম্ভব নয়। সত্যিটা যদি জানতে হয়, প্রতিশোধ যদি নিতে হয়, তাহলে আমাকে এই সাম্রাজ্যের ভেতরেই ঢুকতে হবে। সে ফোন বের করে মিস্টার কবিরকে ডায়াল করলো। কবির সাহেব, আমি প্রস্তুত। কিসের জন্য প্রস্তুত আদনান? আপনার গল্পটা বিশ্বাস করার জন্য আর রহমান গ্রুপে যোগ দেওয়ার জন্য। কিন্তু কিভাবে? ওরা তোমাকে... ওরা আমাকে নেবে একজন সাধারণ কর্মচারী হিসাবে, ক্লিনার, পিয়ন, ড্রাইভার, যে কোনো একটা পোস্ট। আমাকে শুধু ভেতরে ঢোকার একটা সুযোগ করে দিন, বাকিটা আমি দেখে নেব। তাসফিয়ার সাথে সম্পর্ক ভাঙার ঘটনাটাই আয়ানকে তার জীবনের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সিদ্ধান্তটা নিতে বাধ্য করলো। সে ঠিক করলো সে এবার তার ভালোবাসার কষ্টকে তার শক্তিতে পরিণত করবে। সে আয়ান হয়েই রহমান গ্রুপের ভেতরে প্রবেশ করবে আর ভেতর থেকে খুঁজে বের করবে তার আসল পরিচয় এবং তার পরিবারের হত্যাকারীকে। সেই রাতেই আয়ান তার ছোট্ট গ্যারেজের পেছনের ছোট্ট ঘরটায় বসে মিস্টার কবিরের দেওয়া ফাইলগুলো আবার দেখছিল। তার মনটা তখন স্থির, লক্ষ্যটা পরিষ্কার। হঠাৎ করেই গলি থেকে ভেসে আসা স্বাভাবিক কোলাহলটা যেন থেমে গেল। একটা অস্বাভাবিক নীরবতা নেমে এলো। আয়নের ষষ্ঠ ইন্দ্রিয় তাকে সতর্ক করে দিল। বাইরে থেকে ভেসে আসা এক অপরিচিত কণ্ঠ। ভেতরে আছে তো, কাজটা যেন পরিষ্কার হয়, কোনো প্রমাণ থাকা চলবে না। চিন্তা করিস না, আজ ওর শেষ রাত। আয়ান নিঃশব্দে উঠে দাঁড়ালো। সে জানতো বিপদ দরজার ওপারেই। সে দ্রুত গ্যারেজের পেছনে ভাঙা জানালা দিয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। গ্যারেজের শাটার ভেঙে ভেতরে ঢুকলো কালো পোশাক পরা 3 জন মুখোশধারী লোক। তাদের হাতে ধারালো অস্ত্র। কোথায় পালাবি আদনান রহমান? তোর মৃত্যু আজ লেখা হয়ে গেছে। আদনান রহমান নামটা শুনে আয়ান বুঝে গেল এরা সাধারণ কোনো গুন্ডা নয়, এরা তার অতীত সম্পর্কে জানে। কে পাঠিয়েছে তোদের? জমলোকে গিয়ে জিজ্ঞেস করিস। কথা না বাড়িয়ে 3 জন একসাথে আয়নের ওপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো এক অসম লড়াই। পুরান ঢাকার সেই অন্ধকার গলিতে চলল জীবন মরণের এক ভয়ঙ্কর খেলা। আয়ান তার উপস্থিত বুদ্ধি আর গ্যারেজের যন্ত্রপাতি ব্যবহার করে প্রতিরোধ করে তুলল, কিন্তু 3 জন প্রশিক্ষিত খুনির সাথে খালি হাতে বেশিক্ষণ টিকে থাকা কঠিন ছিল। লড়াইয়ের এক পর্যায়ে পেছন থেকে আয়ানের পায়ে ছুরির আঘাত করল। খেল খতম। সে আয়ানের বুকে ছুরি বসানোর জন্য এগিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে পুলিশের সাইরেনের তীব্র শব্দ শোনা গেল। শিট, পুলিশ, চল কেটে পড়ি। হামলাকারীরা দ্রুত অন্ধকারে মিলিয়ে গেল। মিস্টার কবির হয়তো আগেই বিপদ আজ করে পুলিশকে খবর দিয়েছিলেন। গলির মানুষজন বেরিয়ে এলো। আয়ানকে দেখা গেল রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে। তার হাতে তখনও ধরা একটা লোহার রেঞ্জ। কয়েক ঘন্টা পর এক অজ্ঞাত নিরাপদ স্থানে আয়ানের জ্ঞান ফিরল একটা অপরিচিত ঘরে। তার পায়ে ব্যান্ডেজ করা, পাশে বসে আছেন চিন্তিত মিস্টার কবির। এখানে কেমন লাগছে তোমার? বেঁচে আছি। ওরা ওরা আমার আসল নামটা জানতো। হ্যাঁ, মূল ষড়যন্ত্রকারী জেনে গেছে যে তুমি বেঁচে আছো, তাই সে আমাকে সরিয়ে দিতে চেয়েছে। তার মানে আমি যদি আয়ান হয়েও থাকতে চাই, তাহলে ওরা আমাকে ছাড়বে না? না, ছাড়বে না, কারণ তুমি আরহাম রহমানের হারিয়ে যাওয়ার ছেলে। এটাই তোমার একমাত্র পরিচয় এবং এটাই তোমার জীবনের সবচেয়ে বড় হুমকি। আয়ান অনেকক্ষণ চুপ করে ছাদের দিকে তাকিয়ে রইল। তার চোখের সামনে ভাসছিল তাসফিয়ার ঘৃণা ভরা মুখ, খুনিদের হিংস্র চোখ আর তার নিজের অসহায়ত্ব। সে বুঝতে পারছিল লুকিয়ে থেকে পালিয়ে গিয়ে আর কোনো লাভ নেই। এই লড়াইটা তাকে লড়তেই হবে, হয় জিততে হবে নয়তো মরতে হবে। তাহলে আর আয়ান নয়? মানে? ওরা যাকে মারতে চেয়েছিল সে তো আয়ান নামের এক সাধারণ মেকানিক, কিন্তু ওরা যাকে ভয় পায় সে তো অন্য কেউ। আয়ানের কণ্ঠস্বর বদলে যাচ্ছিল। তার চোখে ফুটে উঠেছিল এক সম্রাটের প্রতিচ্ছবি, যে তার হারানো রাজ্য ফিরে পেতে আসছে। বাঁচার একটাই উপায় আছে, আমাকে মরতে হবে যেন আদনান রহমান জন্মাতে পারে। প্রায় 2 মাস পর। স্থান রহমান গ্রুপের হেড অফিসের সর্বোচ্চ তলায় অবস্থিত বিলাসবহুল বোর্ড রুম।
সময় সকাল 10টা। কাছের বিশাল টেবিল ঘিরে বসে আছেন কোম্পানির সব বোর্ড মেম্বার। মধ্যমণি হয়ে বসে আছেন বর্তমান সিইও মিস্টার ইমতিয়াজ হক। তার পাশেই বসে আছেন তাসফিয়া। কোম্পানির ভবিষ্যৎ কর্ণধার হিসেবে মিটিংয়ে উপস্থিত থাকাটা তার প্রশিক্ষণেরই অংশ। ইমতিয়াজ হক গম্ভীর কণ্ঠে বলেন, জেন্টালম্যান, আপনারা সবাই জানেন আগামী মাসে আমাদের কোম্পানির 50 বছর পূর্তি হতে চলেছে। এই উপলক্ষে আমরা নতুন কিছু প্রজেক্ট লঞ্চ করার পরিকল্পনা করেছি। ভাইস চেয়ারম্যান মিস্টার জামান, আপনি এই ফাইন্যান্সিয়াল প্রজেকশনটা সবার সামনে তুলে ধরবেন। অবশ্যই স্যার। জামান চৌধুরী যখন প্রজেক্টরের দিকে এগোচ্ছিলেন, ঠিক তখনই বোর্ডরুমের বিশাল ডাবল ডোরটা কোনো অনুমতি ছাড়াই হাট করে খুলে গেল। সবার অবাক দৃষ্টি দরজার দিকে। দুজন ব্ল্যাক স্যুট পরা লোক দরজা খুলে ধরেছে, আর তাদের মাঝখান দিয়ে ধীর স্থির এবং আত্মবিশ্বাসী পদক্ষেপে ভেতরে প্রবেশ করলো এক যুবক। যুবকের পরনে জেগনার কাস্টম মেড চারকোল গ্রে স্যুট, চোখে কার্টিয়ারের ফ্রেমলেস চশমা, পায়ে অক্সফোর্ড শু। তার হাঁটাচলায় নেই কোনো জড়তা, চোখে মুখে এক শীতল ঔদ্ধত্য, যা মুহূর্তের মধ্যে পুরো রুমের ক্ষমতার ভারসাম্যকে নাড়িয়ে দিল। এক্সকিউজ মি, এখানে একটা গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং চলছে। আপনি কি? আর কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এভাবে ভেতরে ঢোকার অনুমতি আপনাকে কে দিয়েছে? সিকিউরিটি, সিকিউরিটি! যুবকটি ইমতিয়াজ হকের কথায় কোনো কর্ণপাত করল না। তার স্থির দৃষ্টি ছিল টেবিলের অন্য প্রান্তে বসে থাকা তাসফিয়ার দিকে। যুবকটিকে দেখার সাথে সাথেই তাসফিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। তার হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থেমে আবার চলতে শুরু করেছে। আয়ান। হ্যাঁ, এ আর কেউ নয়, আয়ান। কিন্তু এই আয়ানকে তাসফিয়া চেনে না। এই সেই কালিঝুলি মাখা রাস্তার মেকানিক নয়। এই যেন ক্ষমতা আর আভিজাত্যের এক জীবন্ত প্রতিমূর্তি। আয়ান নামটা শুনে ইমতিয়াজ হক এবং জামান চৌধুরী দুজনেই চমকে উঠলেন। ভুল নাম মিস চৌধুরী, আয়ান তো কবেই মরে গেছে। সে এগিয়ে এসে কনফারেন্স টেবিলের মাথায় চেয়ারম্যানের জন্য নির্ধারিত খালি চেয়ারটার সামনে দাঁড়ালো। সবার দিকে তাকিয়ে বলল, আমার আসল নাম আদনান, আদনান রহমান। আদনান রহমান নামটা যেন একটা বোমার মতো ফাটলো বোর্ডরুমে। উপস্থিত বয়স্ক মেম্বারদের মধ্যে একটা চাপা গুঞ্জন শুরু হলো। আদনান রহমান আরমান ভাইয়ের ছেলে। অসম্ভব, সে তো 14 বছর আগেই মারা যায়নি মিস্টার চৌধুরী, শুধু হারিয়ে গিয়েছিল। এখন ফিরে এসেছে তার নিজের জায়গায়, তার নিজের সাম্রাজ্যে। ইমতিয়াজ হক নিজেকে সামলে নিয়ে কঠোর গলায় বলল, কি যা তা বলছো তুমি? তোমার কথার কোনো প্রমাণ আছে যে কেউ এসে নিজেকে আরহাম রহমানের ছেলে বলে দাবি করলে আমরা বিশ্বাস করে নেব? প্রমাণ? আদনান তার পেছনের দরজার দিকে ইশারা করলো। মিস্টার কবির এবং দুজন আইনজীবী ভেতরে প্রবেশ করলেন, তাদের হাতে কয়েকটি ফাইল। আমার নাম কবির, আমি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। গত 14 বছর ধরে আমি আদনান রহমানকে খুঁজছিলাম। পুরো বোর্ডরুম স্তব্ধ। ইমতিয়াজ হকের মুখটা কাগজের মতো সাদা হয়ে গেছে। তিনি ফাইলগুলো কাঁপা কাঁপা হাতে দেখিতে লাগলেন, কিন্তু তাসফিয়ার এসবে কোনো খেয়াল নেই। তার পৃথিবীটা ঘুরছিল। তাসফিয়া মনে মনে বলে, আয়ানি আদনান, সেই হারিয়ে যাওয়া বিলিনিয়র। তার মানে সে যা বলছিল সব সত্যি ছিল। ও মাই গড, আমি কি করেছি? আমি ওকে প্রতারক বলেছি, ব্ল্যাকমেইলার বলেছি। আমি ওকে... আদনান চেয়ারম্যানের চেয়ারটা টেনে বসে ইমতিয়াজ হকের দিকে তাকিয়ে বলে, আশা করি পরিচয় পর্বটা শেষ হয়েছে মিস্টার সিইও। এখন কি আমরা মিটিংটা শুরু করতে পারি? অবশ্য এখন থেকে এই মিটিংয়ের সভাপতিত্ব আমি করব। আদনানের এই নাটকীয় এবং ক্ষমতাশীল প্রত্যাবর্তন তাসফিয়া, ইমতিয়াজ হক এবং পুরো রহমান গ্রুপকে এক ভয়ঙ্কর অনিশ্চয়তার মুখে ঠেলে দিল। তাসফিয়ার পায়ের নিচের মাটি যেন চিরদিনের জন্য সরে গেল। মিটিং শেষ হওয়ার পর তাসফিয়া প্রায় দৌড়ে আদনানের পিছু নিল। সে আদনানকে তার বাবার অফিসে ঢুকতে দেখল। সে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বলে, আয়ান, মানে আদনান, এসব কি? যা দেখছেন তাই সত্যিটা। সত্যি? কোনটা সত্যি? ওই কালিঝুলি মাখা মেকানিক আয়ান, নাকি শুটবুট পরা বিলিনিয়র আদনান রহমান? দুটোই। মানে? আয়ান হলো আমার অতীত, আমার সংগ্রাম, আমার বেঁচে থাকার লড়াই। আর আদনান রহমান হলো আমার ভবিষ্যৎ, আমার পরিচয়, আমার প্রতিশোধ। প্রতিশোধ শব্দটা শুনে তাসফিয়ার বুকের ভেতরটা কেঁপে উঠল। প্রতিশোধ? কার বিরুদ্ধে প্রতিশোধ? তুমি
তুমি কি তাহলে সত্যি সত্যি আমার বাবাকে সন্দেহ করছো? সন্দেহ? আমি তো এখনো কিছু শুরু করিনি। এই 2 মাসের সব প্রমাণ জোগাড় করে সবেমাত্র রহমান গ্রুপে এন্ট্রি নিলাম মিস চৌধুরী। আমাকে মিস চৌধুরী বলছো কেন? তুমি তো আমাকে তাসফিয়া বলে ডাকতে। তাসফিয়াকে ডাকতো আয়ান, আর আমি আগেই বলেছি আয়ান মরে গেছে। তাকে আপনারা সবাই মিলে খুন করেছেন। না, প্লিজ এমন করে বলো না। আমি আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। আমি তোমাকে বিশ্বাস করিনি। আমি তোমাকে যা নয় তাই বলেছি। কিন্তু আমি আমি তো সত্যিটা জানতাম না। জানতেন না নাকি জানতে চাননি? একজন মানুষের পোশাক আর তার থাকার জায়গা দেখেই তো আপনি তার চরিত্রটা নির্ধারণ করে ফেলেছিলেন। আপনি তো আমাকে সুযোগ দেননি সত্যিটা বলার। আমি তোমাকে সুযোগ দিতে চেয়েছিলাম। আমি তোমার কাছে গিয়েছিলাম, কিন্তু তুমি তো আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছো। তাড়িয়ে দিয়েছিলাম কারণ আমি আপনার চোখে আমার জন্য করুণা দেখতে চাইনি। তাড়িয়ে দিয়েছিলাম কারণ আমি দেখতে চেয়েছিলাম আপনার বিশ্বাস আপনার বাবার প্রতি বেশি নাকি সত্যের প্রতি। আর আপনি বা আমিও পুরো বিষয়টা জানতাম না। আপনাকে শুধু বলেছিলাম যে রহমান গ্রুপের সাথে আমার কোনো যোগসূত্র আছে, আর তাতেই আপনি আমাকে কি না কি বলেছেন। তার মানে আমাদের প্রথম দেখা থেকে শুরু করে সবকিছু তোমার পরিকল্পনার অংশ ছিল। আমাকে বাঁচানো, আমার সাথে বন্ধুত্ব করা, সবই ছিল অভিনয়। তুমি আমাকে ব্যবহার করেছো, তাই না? আদনান এক মুহূর্তের জন্য চুপ করে গেল। তার শীতল চোখের আড়ালে এক ঝলকের জন্য সেই পুরনো আয়ানের কষ্টটা যেন ভেসে উঠল, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। আয়ন ছিল একটা মুখোশ মিস চৌধুরী, যা আপনাদের মতো মানুষদের আসল চেহারা দেখার জন্য প্রয়োজন ছিল। যে চেহারায় শুধু টাকা আর ক্ষমতার দম্ভ। এখন আমি এসেছি আমার সাম্রাজ্য ফিরে পেতে। না, তুমি এমন হতে পারো না। আমার আয়ান এমন ছিল না। সে ছিল সৎ, সে ছিল সাহসী। আপনার আয়ন, সে কবে আপনার হলো? আপনি তো তাকে নিজের ভাবার আগেই রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। এখন যখন দেখছেন সেই রাস্তার ছেলের হাতেই $1 বিলিয়ন ক্ষমতা, তখন তাকে নিজের বলে দাবি করতে এসেছেন। শুনুন মিস চৌধুরী, আবেগ দিয়ে ব্যবসা চলে না, আর আমি এখানে ব্যবসা করতেই এসেছি। আমার পথ থেকে সরে দাঁড়ান, নইলে এমনভাবে পিষে ফেলবো যে আপনার অস্তিত্ব কেউ খুঁজে পাবে না। এই কথা বলে আদনান আর এক মুহূর্তও দাঁড়ালো না। সে তাসফিয়াকে তার কান্নার মধ্যে একা ফেলে রেখে অফিস থেকে বেরিয়ে গেল। আমার মনে হলো আমার হৃদয়টা যেন হাজার টুকরো হয়ে ভেঙে গেছে। যে ছেলেটাকে আমি ভালোবেসেছিলাম সে ফিরে এসেছে, কিন্তু এসেছে এক অচেনা নির্মম রূপে। এক এমন রূপে যার কাছে ভালোবাসার চেয়ে প্রতিশোধের মূল্য অনেক বেশি। রহমান গ্রুপের ক্ষমতার কেন্দ্রে আদনান রহমানের প্রত্যাবর্তনের খবরটা ঝড়ের বেগে ছড়িয়ে পড়ল কর্পোরেট জগতে। কিন্তু আদনান এসব নিয়ে ভাবছিল না। তার লক্ষ্য একটাই, 14 বছর ধরে জমে থাকা প্রশ্নের উত্তর খুঁজে বের করা। কয়েকদিন পর রহমান গ্রুপের আর্কাইভ রুমে ধুলোয় ঢাকা পুরনো ফাইলপত্রে ঠাসা বিশাল এক ঘর। আদনান গত 3 দিন ধরে এখানেই পড়ে আছে। সে 14 বছর আগের কোম্পানির সব লেনদেন, মিটিংয়ের মিনিটস আর প্রজেক্ট ফাইলগুলো তন্ন তন্ন করে খুঁজছিল। মিস্টার কবিল একটা ফাইল এগিয়ে দিয়ে বললেন, এটা দেখো, তোমার বাবা মারা যাওয়ার ঠিক আগের মাসেই বেঙ্গল স্টিলের সাথে একটা বড় ডিল ফাইনাল হয়েছিল, কিন্তু তিনি মারা যাওয়ার পর কোনো এক অজ্ঞতার কারণে সেই ডিলটা বাতিল করে দেওয়া হয় এবং বেঙ্গল স্টিলকে দেউলিয়া করে দেওয়া হয়। আর সেই বেঙ্গল স্টিলের মালিকানার একটা বড় অংশ পরে কে কিনে নেয়? জামান চৌধুরী, তা আবার প্রায় নামমাত্র মূল্য। মিস্টার জামান চৌধুরী আমার বাবার সবচেয়ে কাছের বন্ধু, তাই না? হ্যাঁ, আর তোমার বাবা মারা যাওয়ার পর তিনি ইমতিয়াজ হককে সেই পদে বসানোর জন্য সবচেয়ে বেশি জোর করেছিলেন। তার মানে খেলার মূল খেলোয়াড় দুজন, তাসফিয়ার বাবা আর বাবার তথাকথিত বন্ধু। কিন্তু কে আসল অপরাধী আর কে দাবার গুটি, সেটাই বের করতে হবে। একই সময়ে অন্যদিকে ইমতিয়াজ হকের অফিসের ভেতরে তীব্র উত্তেজনা। ইমতিয়াজ হক পায়চারি করছেন, তার কপালে চিন্তার ভাঁজ। জামান চৌধুরী বলেন, তুমি চিন্তা করছো কেন ইমতিয়াজ? ছেলেটা ফিরে এসেছে ঠিক আছে, কিন্তু কোম্পানির সব ক্ষমতা তো এখনো আমাদের হাতে। ক্ষমতা? কোন ক্ষমতার কথা বলছো তুমি জামান? ছেলেটার চোখের দিকে তাকিয়েছো? ওই চোখে আগুন। ও প্রতিশোধ নিতে এসেছে। ও 14 বছর আগে সব পুরনো ফাইল আবার খুলেছে। খুলতে দাও,
কি পাবে ওসব ফাইলে? আমরা তো সব প্রমাণ আগেই নষ্ট করে দিয়েছি। সব প্রমাণ নষ্ট হয়নি, কিছু জিনিস আছে যা শুধু আমি জানি আর তুমি জানো। ও যদি সেগুলোর খোঁজ পেয়ে যায় তাহলে আমরা দুজনেই শেষ হয়ে যাব। তাদের এই উত্তপ্ত বাক্য বিনিময় দরজার আড়াল থেকে শুনে ফেলল তাসফিয়া। সে তার বাবার জন্য কফি নিয়ে এসেছিল। প্রমাণ নষ্ট করা, শেষ হয়ে যাব, এই কথাগুলো শুনে তাসফিয়ার বুকের ভিতরটা কেঁপে উঠল। তার মানে কি আদনান যা বলেছে তা সত্যি? আমার বাবা কি সত্যি কিছু লুকাচ্ছেন? রাতে খাবার টেবিলে পিনপতন নীরবতা। ইমতিয়াজ হক অন্যমনস্কভাবে খাবার নাড়াচাড়া করছেন। আব্বু, তোমার কি শরীর খারাপ? না না, আমি ঠিক আছি, কাজের চাপটা একটু বেশি যাচ্ছে। আদনানকে নিয়ে কি তুমি খুব চিন্তিত? আদনানের নামটা শোনার সাথে সাথেই ইমতিয়াজ হকের হাতের কাঁটা চামচটা প্লেটের উপর পড়ে গেল। চিন্তা না, চিন্তার কি আছে? সে কোম্পানির মালিক, সে ফিরে এসেছে, এটা তো হওয়ারই ছিল। কিন্তু তুমি তো খুশি নাও আব্বু, আমি তোমাকে চিনি। আদনান যেদিন থেকে এসেছে তুমি রাতে ঠিকমতো ঘুমাতেও পারছো না। সত্যি করে বলো তো আব্বু, 14 বছর আগে ঠিক কি হয়েছিল? তাসফিয়া, আমি তোমাকে এইসব নিয়ে কথা বলতে বারণ করেছি। যা হয়ে গেছে তা হয়ে গেছে, অতীত নিয়ে ঘাটাঘাটি করা ভালো না। কেন ভালো নয়, যদি সেই অতীতের সাথে আমাদের বর্তমান জড়িয়ে থাকে? আদনান ভাবছে তুমি ওর বাবা মায়ের মৃত্যুর জন্য দায়ী। ও একটা মিথ্যাবাদী, ও একটা প্রতারক। ও তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আমাদের কোম্পানি দখল করতে চায়, আর তুমি ওর কথা বিশ্বাস করছো? আমি ওর কথা বিশ্বাস করছি না আব্বু, কিন্তু আমি তোমার চোখের ভয়টা দেখতে পাচ্ছি। তুমি কিছু একটা লুকাচ্ছ যেটা তুমি আমাকে বলতে চাইছো না। তাসফিয়ার সরাসরি প্রশ্নে ইমতিয়াজ হক স্তব্ধ হয়ে গেলেন। তিনি কোনো উত্তর না দিয়ে টেবিল ছেড়ে উঠে চলে গেলেন। বাবার এই আচরণ তাসফিয়ার সন্দেহকে আরও বাড়িয়ে দিল। সে সিদ্ধান্ত নিল সে আর কারোর কথার উপর নির্ভর করবে না, সে নিজে সত্যিটা খুঁজে বের করবে। সেই রাত থেকেই তাসফিয়া তার নিজের বাড়িতেই এক গোপন তদন্ত শুরু করলো। সে তার বাবার পুরনো স্টাডি রুমে ঢুকলো, যেখানে তার বাবা কাউকে ঢুকতে দেন না। সে পুরনো ফাইল, ডায়েরি, ছবির অ্যালবাম খুঁজতে লাগলো। ঘন্টার পর ঘন্টা খুঁজে চলার পর একটা পুরনো সিন্দুকের ভেতর থেকে সে একটা ছোট্ট তালাবন্ধ বাক্স খুঁজে পেল। অনেক চেষ্টার পর বাক্সটা খুলতেই তার ভেতর থেকে বেরিয়ে এলো একটা পুরনো ক্যাসেট। ক্যাসেটের উপর বাবার নিজের হাতের লেখা, ফর তাসফিয়া, মাই বিগেস্ট মিস্টেক। আমার হাত কাঁপছিল। বাবার পুরনো ক্যাসেট প্লেয়ারটা খুঁজে বের করে ক্যাসেটটা চালু করলাম। ক্যাসেটের রেকর্ডিংয়ে বাবা বলছেন, তাসফিয়া, মা আমার, তুমি যখন এই রেকর্ডিংটা শুনবে তখন হয়তো আমি এই পৃথিবীতে থাকবো না, কিন্তু আমি এই পাপের বোঝা নিয়ে মরতে চাই না। এটা শোনার পর তুমি আমাকে বাবা বলে ডাকবে কি না, কিন্তু তোমাকে সত্যটা আমার জানাতেই হবে। তাসফিয়া নিঃশ্বাস বন্ধ করে শুনছিল। আরহাম রহমান শুধু আমার বস ছিল না, সে আমার ভাইয়ের মতো ছিল। আমি তাকে খুন করিনি মা, বিশ্বাস করো আমি করিনি, কিন্তু আমি তার মৃত্যু আটকাতেও পারিনি। আমি একজন ভীতু, আমি একজন কাপুরুষ। রেকর্ডিংয়ে ইমতিয়াজ হকের কান্নার শব্দ শোনা যাচ্ছিল। আসল ষড়যন্ত্রকারী ছিল জামান চৌধুরী। সে আরহামের সব কিছু দখল করতে চেয়েছিল। সে আমাকে ব্ল্যাকমেল করেছিল। সে তোমার নামে তোমাকে কিডন্যাপ করে মেরে ফেলার হুমকি দিয়েছিল তাসফিয়া। আমি আমার মেয়ের জীবনের কাছে হেরে গিয়েছিলাম। আমি ভয় পেয়ে জামানের কথা মতো সেই রাতে আব্রাহামের বাড়িতে সিকিউরিটি সিস্টেম কিছুক্ষণের জন্য বন্ধ করে দিয়েছিলাম। ক্যাসেটটা তাসফিয়ার হাত থেকে পড়ে গেল। তার পৃথিবীটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। তার বাবা, তার আইডল, তিনি খুনি নন, কিন্তু খুনের সহযোগী। তিনি তার নিজের মেয়ের জীবন বাঁচাতে গিয়ে তার সবচেয়ে কাছের বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। না আব্বু, তুমি এমনটা করতে পারো না। তীব্র অপরাধ বোধ আর অনুশোচনায় তাসফিয়ার দম বন্ধ হয়ে আসছিল। একদিকে তার বাবার পাপ, তার অসহায়ত্ব, অন্যদিকে আদনানের প্রতি করা তার নিজের অন্যায়, তার প্রতি হারানো ভালোবাসা। সে এখন কি করবে? সে কি তার বাবার পাপকে লুকিয়ে রাখবে, নাকি ভালোবাসার কাছে গিয়ে সত্যটা স্বীকার করে নেবে? এই ভয়ঙ্কর মানসিক দ্বন্দ্বে পড়ে তাসফিয়ার জীবনটা এক মোড়ে এসে দাঁড়ালো, যেখান থেকে ফেরার আর কোনো পথ খোলা নেই। অপরাধ বোধের আগুনে পুড়তে থাকা তাসফিয়া সিদ্ধান্ত নেয়, আমি প্রায়শ্চিত্ত করব, বাবার পাপের প্রায়শ্চিত্ত করব।
আদনানের প্রতি করা নিজের অন্যায়েরও প্রায়শ্চিত্ত করব। পরদিন সকালে রহমান গ্রুপের পার্কিং লটে আদনান মিটিং শেষ করে তার গাড়ির দিকে এগোচ্ছিল। হঠাৎ করেই তার পথ আগলে দাঁড়ালো তাসফিয়া। আমার পথ থেকে সরুন মিস চৌধুরী, আমার জরুরি কাজ আছে। আমি তোমার পথ আটকাতে আসিনি আদনান, আমি এসেছি তোমার পথের সঙ্গী হতে। সঙ্গী? আপনার মতো বিশ্বাসঘাতকের সঙ্গী আমার প্রয়োজন নেই। আমি জানি আমি তোমার বিশ্বাসের যোগ্য নই, কিন্তু আমি যা জেনেছি তারপর আর চুপ করে থাকতে পারবো না। আসল অপরাধী আমার বাবা নন আদনান। ও তাই? তাহলে কে? আপনার বাবা তো দেখছি ভালোই গল্প ভাবতে পারেন। এখন নিজের মেয়েকে পাঠিয়েছেন আমার সিম্পাথি আদায় করার জন্য। আমার বাবা আমাকে পাঠাননি, আমি নিজে এসেছি, কারণ আমি সত্যিটা জেনে গেছি। তাসফিয়া তার ব্যাগ থেকে সেই পুরনো ক্যাসেটটা বের করে আদনানের হাতে দিল। এটা শোনো, তাহলেই সব বুঝতে পারবে। আমার বাবা একজন ভীতু হতে পারেন, কিন্তু খুনি নন। আসল শয়তানটা অন্য কেউ, যে এখন আমাদের চোখের সামনে সাধু সেজে বসে আছে। আদনান ক্যাসেটার দিকে সন্দিহান চোখে তাকিয়ে রইল। সে তাসফিয়াকে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। ঠিক আছে, আমি এটা শুনবো, কিন্তু যদি এটা আপনার বাবার কোন নতুন চাল হয় তাহলে এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে মিস চৌধুরী। আদনান ক্যাসেটটা নিয়ে গাড়িতে উঠে চলে গেল। তাসফিয়া অসহায়ভাবে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। সেই রাতেই আদনানের সেফ হাউসে আদনান আর মিস্টার কবির একসাথে ক্যাসেটটা শুনলেন। ইমতিয়াজ হকের অনুতপ্ত কণ্ঠ, তার স্বীকারোক্তি, সবকিছু শোনার পর ঘরের ভেতর নেমে এলো এক ভারী নীরবতা। জামাল চৌধুরী, আমি প্রথম থেকে এই লোকটাকে সন্দেহ করেছিলাম। আরহাম সবচেয়ে কাছের বন্ধু হয়েও তার মৃত্যুর পর জামানই সবচেয়ে বেশি লাভবান হয়েছে। তার মানে তাসফিয়া ঠিকই বলেছিল। ওর বাবা একজন অসহায় পিতা, যিনি তার মেয়ের জীবনের কাছে হেরে গিয়েছিলেন। আর তাসফিয়া, সে তার বাবার এত বড় একটা ভুলের বোঝা মাথায় নিয়ে আমার কাছে এসেছিল, আর আমি তাকে আবার অপমান করে তাড়িয়ে দিয়েছি। এখন অনুশোচনা করে লাভ নেই আদনান, এখন সময় অ্যাকশন নেওয়ার। জামান চৌধুরী খুব ধূর্ত, সে নিশ্চয়ই বুঝতে পেরেছে আমরা তার খুব কাছাকাছি পৌঁছে গেছি। মিস্টার কবিরের কথাই সত্যি হলো। এদিকে জামান চৌধুরী তার অফিসে বসে সিসিটিভি ফুটেজে পার্কিং লটে আদনান আর তাসফিয়ার কথোপকথনটা দেখছিল। ক্যাসেটটা হাত বদল হতে দেখেই তার বুঝতে বাকি রইল না যে তার খেলার সময় শেষ হয়ে এসেছে। সে ফোনে এক ভাড়াটে খুনিকে বলে, সময় এসে গেছে, ইমতিয়াজ হক আর তার মেয়ে দুজন আমার জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। আর আদনান, ওকে তো শেষ করতেই হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন মনে হয় আদনানকে মারতে গিয়ে ইমতিয়াজ হক নিজেই ফেসে গেছে। জামান চৌধুরী তার শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর চালটা চালার জন্য প্রস্তুত হলো। পরদিন সকালে তাসফিয়া তার বাবার মুখোমুখি হলো। আব্বু, আমি সব জেনে গেছি। তোমার স্টাডি রুমের সেই বক্স থেকে পাওয়া ক্যাসেটে তুমি যা যা বলেছ আমি সব শুনেছি। ইমতিয়াজ হক মেয়ের কথা শুনে পাথরের মতো জমে গেলেন। তোমাকে কিচ্ছু বলতে হবে না, আমি জানি তুমি যা করেছো আমার জন্য করেছো, কিন্তু আর নয়। আব্বু, আমরা আর এই পাপের বোঝা বয়ে বেড়াতে পারবো না। চলো আমরা আদনানের কাছে গিয়ে সব সত্যিটা বলে দেই। যা শাস্তি হবে আমরা মাথা পেতে নেব। মেয়ের মুখে এই কথা শুনে ইমতিয়াজ হক যেন নতুন করে বাঁচার শক্তি খুঁজে পেলেন। তুমি ঠিকই বলেছ মা, আমি আজ আদনানের কাছে গিয়ে আমার সব ভুলের জন্য মাপ চাইব। তারপর জামান চৌধুরীর মুখোশ আমি নিজের হাতে সবার সামনে খুলে দেব। ঠিক তখনই ইমতিয়াজ হকের ফোনে একটা মেসেজ এলো। যদি তোর মেয়ের জীবন চাস তাহলে আজ সন্ধ্যায় ওল্ড রিভারসাইড ফ্যাক্টরিতে একা আসবি। পুলিশ বা অন্য কাউকে জানানোর চেষ্টা করলে তোর মেয়ের লাশও খুঁজে পাবি না। একই সময়ে আদনানের ফোনেও একটা মেসেজ এলো। তাসফিয়ার জীবন বিপদে, তোর আসল শত্রুকে জানতে হলে আজ সন্ধ্যায় ওল্ড রিভারসাইড ফ্যাক্টরিতে একা আয়। মনে রাখিস, তুই ছাড়া আর কেউ যেন না জানে। মেসেজের নিচে প্রেরকের জায়গায় নাম লেখা ছিল ইমতিয়াজ হক। তার মানে ক্যাসেটের গল্পটা ছিল একটা ফাঁদ। ইমতিয়াজ হক আমাকে আর তাসফিয়াকে একসাথেই শেষ করে দিতে চেয়েছে। জামান চৌধুরীর পাতা ফাঁদে পা দিল আদনান। তাসফিয়া আর তার বাবার মধ্যে সবেমাত্র তৈরি হতে থাকা বিশ্বাস এবং আদনানের মনে জন্মানো সহানুভূতির সুতোটা এক মুহূর্তে ছিঁড়ে গেল। আদনান মিস্টার কবিরকে বলে, আপনি ঠিকই বলেছেন কবির সাহেব, আবেগের কোনো জায়গা নেই এই খেলায়।
ইমতিয়াজ হক তার মেয়ের জীবনকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। তুমি এখন কি করবে? খেলার শেষ চালটা আমি চালবো। আজ সন্ধ্যায় ফ্যাক্টরিতে হয় আমি থাকবো, না হলে ইমতিয়াজ হক। অন্যদিকে মেয়ের জীবনের ভয়ে ইমতিয়াজ হকও একাই সেই পরিত্যক্ত ফ্যাক্টরির দিকে রওনা দিলেন। জামান চৌধুরীর ভয়ঙ্কর ষড়যন্ত্র, আদনান, তাসফিয়া এবং ইমতিয়াজ হক তিনজনকেই এক ভয়ঙ্কর মৃত্যুর ফাঁদে আটকে ফেলল। তাদের মধ্যে তৈরি হওয়া সব বিশ্বাস, সব সমীকরণ ভেঙে দিয়ে গল্পকে এক রুদ্ধশ্বাস এবং নাটকীয় সংঘাতের দিকে ঠেলে দিল। ওল্ড রিভারাইজড ফ্যাক্টরি, বৃষ্টি স্নাত সন্ধ্যা, বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা এক পরিত্যক্ত পাটকল। মরিচা ধরা টিনের চাল বেয়ে বৃষ্টির পানি পড়ছে টিপটিপ করে। চারিদিকে এক ভুতুড়ে নীরবতা। ফ্যাক্টরির ভেতরে একটা ভাঙা ক্রেনের নিচে দাঁড়িয়ে আছে আদনান। তার শরীরী ভাষায় চরম সতর্কতা, চোখে হিম শীতল ঘৃণা। সে অপেক্ষা করছে ইমতিয়াজ হকের জন্য, যাকে সে এখন তার জীবনের সবচেয়ে বড় শত্রু বলে মনে করছে। হঠাৎ করেই ফ্যাক্টরির অন্য প্রান্তের ভাঙা দরজা দিয়ে প্রবেশ করলেন ইমতিয়াজ হক। তার চোখে মুখে তীব্র আতঙ্ক আর অসহায়ত্ব। আদনান একটা লোহার রড হাতে তুলে নিয়ে ব্যঙ্গের সুরে বলে, স্বাগতম মিস্টার হক। আপনার পাঠানোর ঠিকানাটা খুঁজে পেতে কিন্তু আমার একটুও কষ্ট হয়নি। আদনান, তুমি তুমি এখানে কি করছো? তোমাকে কে খবর দিয়েছে? কেন? আপনি তো মেসেজ করে ডেকে পাঠালেন, তাই না? তাসফিয়ার জীবনকে বাজি রেখে ভাবতেও পারিনি একজন বাবা তার নিজের মেয়ের জীবন নিয়ে এতটা নিচে নামতে পারে। তাসফিয়া? তাসফিয়ার কি হয়েছে? ও কোথায়? মেসেজ? তার মানে ও তোমাকে মেসেজ পাঠিয়েছে? অভিনয় বন্ধ করুন ইমতিয়াজ হক, আপনার খেলা শেষ। আজ এখানে আপনার সব পাপের হিসাব হবে। আদনান রাগে অন্ধ হয়ে ইমতিয়াজ হকের দিকে এগিয়ে যাচ্ছিল। থামো আদনান। ফ্যাক্টরির উপরের ক্যাট ওয়াক থেকে ভেসে এলো এক তীক্ষ্ণ কণ্ঠস্বর। আদনান আর ইমতিয়াজ হক দুজনেই চমকে উপরে তাকালো। ক্যাট ওয়াকে দাঁড়িয়ে আছে জামান চৌধুরী। তার এক হাতে পিস্তল আর অন্য হাতে সে জাপটে ধরে আছে তাসফিয়াকে। তাসফিয়ার মুখ বাঁধা, চোখে অঝোর ধারার কান্না। তাসফিয়া? সারপ্রাইজ সারপ্রাইজ। কেমন লাগলো আমার ছোট্ট এই নাটকটা? ভাবলাম বাবা মেয়ের ইমোশনাল ড্রামার সাথে একটু অ্যাকশনের মশলা না দিলে জমে না। মুহূর্তের মধ্যে আদনানের কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল। মেসেজের খেলা, এই ফাঁদ, সবই জামান চৌধুরীর সাজানো। জামান চৌধুরী? তার মানে তুই সেই শয়তান? শয়তান বলিস না আদনান, বল জিনিয়াস। দেখ, একই চালে আমি তোর বাবাকে শেষ করেছিলাম, আর আজ তোদের শত্রুতা লাগিয়ে তোদের দুজনকে আর তাসফিয়াকে কিডন্যাপ করে এখানে হাজির করলাম। আর আজ তোকেও শেষ করবো আদনান। ইতিহাস নিজেকে পুনরাবৃত্ত করে, জানিস তো? জামান, তুই একটা জানোয়ার। তুই আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস, আমি তোকে ছাড়বো না। আরে শান্ত হ বন্ধু, তোমার তো খুশি হওয়া উচিত। তোমার পাপের বোঝা হালকা করার জন্য আমি তো তোমার মেয়েকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি পড়াপাড়ি। জামান পিস্তলটা তাসফিয়ার মাথায় ঠেকালো। না, খবরদার জামান। ওর গায়ে একটা আঁচড়ও লাগলে আমি তোকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবো। তাহলে যা বলছি তাই কর। তোর হাতে যে রডটা আছে ওটা দিয়ে তোর সামনে দাঁড়িয়ে থাকা ওই বিশ্বাসঘাতক ইমতিয়াজ হকের মাথায় মার। মার এমন ভাবে যেন ও আর কোনোদিনও নিঃশ্বাস নিতে না পারে। না আদনান, ওর কথা শুনবে না। ও তোমাকে দিয়ে পাপ করিয়ে তারপর তোমাদের দুইজনকে মেরে ফেলবে। চুপ, একটাও কথা নয়। কি ভাবছিস আদনান? একদিকে তোর ভালোবাসার মানুষ আর অন্যদিকে তোর বাবার বন্ধুর জীবন। যদিও সে একজন বিশ্বাসঘাতক, সিদ্ধান্ত তোর। তোর হাতে মাত্র 10 সেকেন্ড। আদনান এক ভয়ঙ্কর মানসিক দ্বন্দ্বে পড়ে গেল। সে রাগে ঘৃণায় ইমতিয়াজ হকের দিকে তাকালো। আদনান, বাবা, আমি জানি আমি অপরাধী। আমি তোমার তোমার সাথে অন্যায় করেছি। আজ তুমি আমাকে মেরে ফেললেও আমার কোনো আফসোস থাকবে না, কিন্তু মরার আগে আমাকে শুধু সত্যিটা বলতে দাও। ইমতিয়াজ হক হাঁটু গেড়ে বসে পড়ল। 14 বছর আগে জামান আমার তাসফিয়াকে কিডন্যাপ করেছিল। ও আমাকে বলেছিল আমি যদি আব্রাহামকে না সরাই তাহলে ও আমার তাসফিয়াকে মেরে ফেলবে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম বাবা। আমি একজন অসহায় পিতা ছিলাম। আমি শুধু সিকিউরিটি সিস্টেম কিছুক্ষণের জন্য বন্ধ করে দিয়েছিলাম। আমি জানতাম না ও তোমার বাবা মাকে খুন করে ফেলবে। বিশ্বাস করো, আমি জানতাম না।
ইমতিয়াজ হকের এই অনুতপ্ত স্বীকারোক্তি, তার চোখের জল, সব কিছু আদনানের ভেতরের সব ঘৃণা ধুয়ে মুছে দিচ্ছিল। সে বুঝতে পারছিল এই মানুষটা ভিলেন নয়, পরিস্থিতির শিকার। আহ, কি আবেগঘন মুহূর্ত! তোর সময় কিন্তু শেষ হয়ে আসছে আদনান। আদনান হাতে থাকা রডটা ফেলে দিল। না, আমি একজন নিরাপরাধ মানুষকে মারতে পারবো না। তোর যা করার আছে কর। তাহলে তোদের তিনজনেরই আজ শেষ দিন। জামান পিস্তলের ট্রিগারে চাপ দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে ফ্যাক্টরির চারদিক থেকে উজ্জ্বল আলো জ্বলে উঠল। বাইরে থেকে ভেসে এলো পুলিশের সাইরেন আর হেলিকপ্টারের শব্দ। মিস্টার কবির মেগাফোনে বলে, তোমার খেলা শেষ জামান চৌধুরী। পুরো ফ্যাক্টরির পুলিশ ঘিরে ফেলেছে। নিজের ভালো চাও তো অস্ত্র ফেলে আত্মসমর্পণ করো। জামান বুঝতে পারল সে ফেসে গেছে। সে মরিয়া হয়ে তাসফিয়াকে ঢাল হিসেবে ব্যবহার করে পালানোর চেষ্টা করলো, কিন্তু আদনান আর সেই সুযোগ দিল না। সে বাঘের মতো ক্ষিপ্রতায় একটা কপিকলের দড়ি ধরে ঝুলে ক্যাটওয়াকে উঠে গেল। শুরু হলো আদনান আর জামানের মধ্যে এক ভয়ঙ্কর ধস্তাধস্তি। লড়াইয়ের এক পর্যায়ে জামানের পিস্তলটা ছিটকে নিচে পড়ে গেল। ইমতিয়াজ হক সেটা তুলে নিলেন। জামান চৌধুরী আদনানকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে, তুই আমাকে ধরতে পারবি না। জামান ক্যাটওয়াক থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলো। ধুম, একটা গুলির শব্দ। জামানের পায়ে গুলি লেগেছে। গুলিটা করেছেন ইমতিয়াজ হক। আমার বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করার শাস্তি। কিন্তু তার কথা শেষ হলো না। জামানের পকেটে লুকিয়ে রাখা আরেকটি ছোট পিস্তল ছিল। সে পড়ার আগেই ঘুরিয়ে ইমতিয়াজ হকের বুকে গুলি করে দিল। আব্বু! পুলিশ আর আদনান একসাথে ছুটে এলো। জামানকে গ্রেফতার করা হলো, কিন্তু ইমতিয়াজ হক ততক্ষণে মাটিতে লুটিয়ে পড়েছেন। আদনান আর তাসফিয়া দৌড়ে তার কাছে গেল। ইমতিয়াজ হক রক্তবমি করতে করতে আদনানের হাত ধরে বলেন, আদনান, আমাকে মাফ করে দিও। আমি আমি প্রায় নিশ্চিত করার সুযোগ পেলাম না। আঙ্কেল প্লিজ এমন বলবেন না, আপনার কিছুই হবে না, আমি আপনাকে বাঁচাবো। আমার আমার পরিটা, ওর খেয়াল রেখো বাবা। ও তোমাকে খুব ভালোবাসে। ও আমাকে সব বলেছে। ইমতিয়াজ হকের হাতটা আদনানের হাতের উপরেই নিথর হয়ে গেল। তাসফিয়া বাবার বুকে মাথা রেখে বলে, আব্বু ওঠো প্লিজ, আমাকে একা ফেলে যেও না আব্বু। আদনান স্তব্ধ হয়ে বসে রইল। তার চোখের সামনেই শেষ হয়ে গেল এক অসহায় পিতার অনুতপ্ত জীবনের গল্প। সে তার প্রতিশোধ পূর্ণ করলো, কিন্তু তার বিনিময়ে তাকে অনেক বড় মূল্য দিতে হলো। কয়েক মাস পর চৌধুরী গ্রুপের চেয়ারম্যানের অফিসের বিশাল কাচের জানলার সামনে দাঁড়িয়ে আছে আদনান। তার পরনে ফর্মাল শার্ট, কিন্তু টাইটা কিছুটা আলগা। তার চোখে মুখে এখন আর সেই শীতল কাঠিন্য নেই, আছে এক গভীর প্রশান্তি। পেছন থেকে দুটি নরম হাত এসে তাকে জড়িয়ে ধরল। কি ভাবছো এত? ভাবছি জীবনটা কত অদ্ভুত, তাই না? কোথায় ছিলাম আর আজ কোথায় এসে দাঁড়িয়েছি। তুমি যা হারিয়েছো তা হয়তো আমি কোনোদিনও ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমি কথা দিচ্ছি তোমার বাকিটা জীবন আমি ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। জামান চৌধুরীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। রহমান গ্রুপ এখন আদনানের নেতৃত্বে নতুন করে ঘুরে দাঁড়িয়েছে। আদনান তার বাবা মায়ের নামে একটা বিশাল অনাথ আশ্রম এবং 4টি ফাউন্ডেশন তৈরি করেছে। তুমি তো এরই মধ্যে আমার জীবনটা ভরিয়ে দিয়েছ তাসফিয়া। তুমি না থাকলে হয়তো আমি প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যেতাম। তুমি আমার বেঁচে থাকার কারণ। আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি তাই না? দিয়েছ, কিন্তু তোমার ভালোবাসাই আবার সেই কষ্টকে সারিয়ে তুলেছে। আদনান তাসফিয়া ঠোঁটের ওপর আলতো করে তার ঠোঁট রাখল। একটা গভীর আবেগঘন চুম্বন। এই চুম্বনে ছিল না কোনো চাহিদা, ছিল শুধু আশ্রয়, বিশ্বাস আর অগাধ ভালোবাসা। আদনান তাসফিয়াকে কোলে তুলে নিল। চেয়ারম্যান তার নিজের অফিসে তার স্ত্রীর সাথে একটু রোম্যান্স করতে পারে না? হ্যাঁ, ঠিকই শুনেছেন, তাদের বিয়ে হয়ে গেছে। আদনান তাসফিয়াকে নিয়ে অফিসের সাথে লাগোয়া তার ব্যক্তিগত রেস্টরুমের দিকে এগিয়ে গেল। কিন্তু যদি কেউ এসে পড়ে? আদনান দরজা বন্ধ করতে করতে ফিসফিস করে বলে, আজ এই সাম্রাজ্যের সব দরজা শুধু আমাদের দুজনের জন্য খোলা, আর বাকি পৃথিবীর জন্য বন্ধ। বন্ধ দরজার উপাশে দুটি মন এবং দুটি শরীর এক হয়ে গেল। তাদের ভালোবাসার উষ্ণতায় মিশে গেল সব কষ্ট, সব অতীত। শুরু হলো এক নতুন অধ্যায়, এক এমন অধ্যায় যেখানে প্রতিশোধের অন্ধকার নয়, বরং ভালোবাসার আলোয় লেখা হবে তাদের ভবিষ্যতের প্রতিটি পাতা। 14 বছরের অপেক্ষা, যন্ত্রণা আর লড়াইয়ের পর অবশেষে আদনান রহমান তার সত্যিকার ঠিকানা খুঁজে পেল, তাসফিয়ার ভালোবাসায়, তার বাহুডোরে। সমাপ্ত।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।